হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। কিরে, তুই এখনো এখানে বসে আছিস? বাসায় কাজগুলো কে করবে? না মা, গাছগুলোতে পানি দিয়ে কাজ করছি। তাড়াতাড়ি গিয়ে রান্না কর। তারপর স্বাধীন গাছগুলোতে আরও একটু পানি দিয়ে সেখান থেকে সোজা বাড়ির ভিতরে ঢুকে রান্না করতে লাগে। স্বাধীন রান্না করছিল, অমনি উপর থেকে স্বাধীনের ছোট বোন বলতে লাগে, কী রে, তোর এখনও রান্না হয়নি? আমার কাপড় চোপড়গুলো কে ধুয়ে দেবে? রাতে আবার পার্টিতে যেতে হবে। রান্না করে জলদি আমার কাপড়গুলো ধুয়ে দিবি। তোর যে কাপড়গুলো ধুতে হবে সেই কাপড়গুলো বাইর করে রাখ। কি, তুই আবার আমাকে তুই করে বললি? তুই আমার ছোট বোন, তো আমি তোকে তুই করে বলবো। বাট আমি তো তোকে আমার বড় ভাই হিসেবে মানি না। এরপর থেকে কখনো তুই আমাকে আমার নাম ধরে ডাকবি না, তুই করে বলবি না, পারলে আপু বলে ডাকবি। কথাটা বলেই সামিয়া কিচেন রুম থেকে বেরিয়ে যায়। অন্যদিকে স্বাধীন রান্নাবান্না শেষ করে খাবার টেবিলে গুছিয়ে তার বাবার জন্য এক্সট্রা আর একটি প্লেটে ভাত আর কিছু তরকারি নিয়ে তার বাবার রুমে চলে যায়। রুমে প্রবেশ করে দেখে তার বাবা শুয়ে আছে। তারপর স্বাধীন তার বাবাকে আদর করে তুলে খাবার খাওয়াতে লাগে আর বাবার সঙ্গে কথা বলতে লাগে। ও, আপনাদেরকে তো আমাদের গল্পের নায়কের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। আমাদের গল্পের নায়কের নাম স্বাধীন শেখ, বাংলাদেশের টপ 3 কোম্পানির মালিকের ছেলে। তার কোনো মূল্য নেই বাড়িতে, কারণ সে এখন এতিম বললাম কেন জানেন? স্বাধীনের জন্মের 5 বছর পর তার মা মারা যায়। স্বাধীনকে দেখাশোনা করার জন্য স্বাধীনের বাবা দ্বিতীয়বারের মতো বিয়ে করে। প্রথম কয়েক বছর স্বাধীনের সঙ্গে স্বাধীনের সৎমা অনেক ভালো ব্যবহার করে, বাট যখন তাদের ঘর আলো করে তাদের পুত্র সন্তান হয়, তারপরে থেকে স্বাধীনের সৎমা স্বাধীনকে দেখতে পায় না। শুধু অবহেলা আর লাঞ্ছনার শিকার হয় স্বাধীন। তার ছোট ভাইয়ের বয়স যখন 2 বছর, তখন একটা কার অ্যাক্সিডেন্টের বাবা প্যারালাইজড হয়ে যায়। সেই থেকে হাঁটা চলাফেরা করতে পারে না, শুধু মৃত মানুষের মতো শুয়ে থাকে। অন্যের সাহায্য ছাড়া চলতে ফিরতে পারে না। ডাক্তার বলেছে এখন শুধুমাত্র আল্লাহ এনাকে বাঁচিয়ে রাখতে পারে। যদি ভাগ্যক্রমে আবারও ওনার অর্গান চালু হয় তাহলে এটা মিরাক্কেল হবে। এদিকে স্বাধীন তার বাবাকে খাইয়ে রুম থেকে বেরিয়ে যায়। স্বাধীন তার বাবার রুম থেকে বেরিয়ে খাবার টেবিলের দিকে যেতে দেখে স্বাধীনের সৎমা ওর ছোট ভাই আর বোন খাবার খাচ্ছে। স্বাধীন ওদের কাছে যেতেই স্বাধীনের ছোট বোন বলতে লাগে, যা তো, তুই গিয়ে আমার কাপড় চোপড়গুলো এখন ধুয়ে দিয়ে আয়, শুকিয়ে গেলে পরে ইস্তারি করে দিবি। তারপর স্বাধীন প্লেটটা রেখে সোজা সামিয়ার রুমে গিয়ে কাপড় চোপড় নিয়ে ধুয়ে দিতে লাগে। তারপর ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো নেড়ে দিয়ে পুনরায় নিচে চলে আসে। অন্যদিকে খাবার খেয়ে স্বাধীনের সৎমা অফিসে চলে যায়। স্বাধীনের ছোট ভাই আর বোন দুজনেই কলেজে চলে যায়। এখন পুরো বাসাটা ফাঁকা। তারপর স্বাধীন খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া করে, তার রুমে গিয়ে বই বের করে পড়তে লাগে। অন্যদিকে, তোরা এতগুলো ছেলে হয়ে একটা ছেলের সঙ্গে পারলি না? আমি টাকা দিয়ে এগুলো কাদেরকে পুষছি? 7 দিনের মধ্যে যদি এই ছেলেটাকে ধরে আনতে না পারিস তাহলে তোদের কিন্তু শেষ করে ফেলবো। না বস, আমাদের প্রত্যেকটা ছেলেকে লাগিয়ে দিয়েছি, 7 দিনের আগে ছেলেটাকে খুঁজে বের করবো। আমার শত শত কোটি টাকার মালামাল শালার পুত 2 মিনিটে নষ্ট করে দিয়েছে। নিজেও জানে না কত বড় ভুল করেছে। ওকে যে কয় টুকরো করবো পেলে। অন্যদিকে স্বাধীনে পড়তে পড়তে দুপুর হয়ে যায়। তারপর তার রুম থেকে বেরিয়ে ছাদ থেকে তার বোনের কাপড় চোপড়গুলো নিয়ে আসে, ইস্তারি দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দেয়। তারপর কিচেনে গিয়ে রান্না করতে লাগে। স্বাধীন কিচেন রুমে বসে রান্না করছিল। হঠাৎ কি যেন বাড়ির বাইরে এসে দরজায় কড়া নাড়তে লাগে। স্বাধীন তড়িঘড়ি করে কিচেন রুম থেকে বেরিয়ে দরজা খুলে দিয়ে দেখে ওর ছোট ভাই। কিছু বুঝে ওঠার আগে স্বাধীনকে ধাক্কা দিয়ে সে রুমের ভিতর চলে যায়। স্বাধীন তো পুরো অবাক, কারণ এই পুরো বাড়িটাতে সবাই স্বাধীনকে ঘৃণা করলেও ওর ছোট ভাই কখনো ওকে ঘৃণা করে না। বাট আজকে ওর কাছ থেকে এমন ব্যবহার আশা করেনি স্বাধীন। আপনাদেরকে তো বলতে ভুলে গেছি, স্বাধীনের ছোট বোনের নাম সামিয়া, আর সামিয়ার বড় ভাই স্বাধীনের ছোট ভাই সেটার নাম মুস্তাফিজুর। তারপর স্বাধীন পুনরায় কিচেন রুমে গিয়ে রান্না করতে লাগে। রান্না শেষ হলে স্বাধীন খাবারগুলো টেবিলে নিয়ে গিয়ে গুছিয়ে রাখতে লাগে।
তারপর স্বাধীন তার ভাইয়ের রুমের দিকে অগ্রসর হয় কি হয়েছে তা জিজ্ঞেস করার জন্য। রুমের বাইরে থেকে অনেকবার দরজায় কড়া নাড়বার পরও ওই পাশ থেকে কোনো শব্দ আসে না। স্বাধীনের অনেক ভয় হতে লাগে। কি করবে স্বাধীন বুঝতে না পারে বেসমেন্ট থেকে একটা হাতুড়ি নিয়ে এসে দরজার লক ভাঙতে পারে। দরজার হাতুড়ি দিয়ে পিটাতে এক পর্যায়ে দরজার লক ভেঙে দরজা খুলে যায়। স্বাধীন তো ঘরের ভিতর ঢুকে পুরোটা অবাক হয়ে যায়। ভাই, তোর কি হয়েছে? এমন কাজ করতে গেলি কেন? কি হয়েছে বুঝতে পারছেন না তো? হ্যাঁ, স্বাধীনের ছোট ভাই রুমের ভিতর এসে বিষপান করেছে। তারপর স্বাধীন তার ভাইকে কোলে তুলে নিয়ে বাসার নিচে এসে গাড়ি বের করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। তারপর স্বাধীন এক হাত দিয়ে ড্রাইভ করছে আর অন্য হাত দিয়ে ফোন বের করে তার সৎমা আর ছোট বোনকে ফোন করছে। বাট দুজনের কেউই ফোন রিসিভ করছে না, বারবার শুধু ফোন কেটে দিচ্ছে। স্বাধীন সেদিকে আর কোনো ভ্রুক্ষেপ না দিয়ে ফুল মনোযোগ দেয় গাড়ি চালানোর দিকে। একটু পর গাড়ি এসে ব্রেক করে হাসপাতালের সামনে। তারপর স্বাধীন নার্স ডাক্তারকে ডাকতে লাগে। প্লিজ আমার ভাইকে বাঁচান আপনারা। কি হয়েছে? ওনার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে কেন? বিষ খেয়েছো? তারপর ডাক্তার তড়িঘড়ি করে মুস্তাফিজুরকে একটা চেম্বারে নিয়ে যায়। অন্যদিকে স্বাধীন বাহিরে বসে আছে, মাথা নিচু করে বসে আছে। একটা ডাক্তার রুম থেকে বের হতেই স্বাধীন দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলতে লাগে, এখন আমার ভাই কেমন আছে? দেখুন, ওনাকে ওয়াশ করা হয়েছে। ওনার পেট থেকে সম্পূর্ণ বিষ বের করার পরে আপনাকে বলতে পারবো তার কন্ডিশনের কি অবস্থা। কথাটি বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। অন্যদিকে স্বাধীন চিন্তিত হয়ে চেয়ারে গিয়ে মাথা নিচু করে বসে আছে। এভাবে পেরিয়ে যায় প্রায় 2 ঘন্টা। ডাক্তার রুম থেকে বের হবার নাম গন্ধ নিচ্ছে না। স্বাধীন ধীরে ধীরে অনেক চিন্তিত হয়ে যায়। হঠাৎ করে একটা ডাক্তার চেম্বার থেকে বের হতেই স্বাধীন দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলতে লাগে, ডাক্তার সাহেব, এখন আমার ভাইয়ের অবস্থা কেমন? আমরা সম্পূর্ণ চেষ্টার উপরে আছি এবং ওনার পেট থেকে সম্পূর্ণ বিষ বের করে ফেলেছি। এখন 24 ঘন্টা না যাওয়া হলে কিছুই বলতে পারবো না। বর্তমানে উনি এখন লাইফ সাপোর্টে আছে। ডাক্তার, প্লিজ আমার ভাইকে বাঁচান। আপনার যত টাকা লাগে আপনাকে তত টাকাই দেব। দেখুন, এখানেই তো আমাদের হাত নেই। এখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। ডাক্তারের এমন কথা শুনে স্বাধীন বাকরুদ্ধ হয়ে যায়। পুনরায় চেয়ারের কাছে গিয়ে বসে পড়েন। এভাবে কখন যে বিকেল হয়ে যায় সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ স্বাধীনের ঘোর ভাঙে তার হাতের ফোন কল আসাতে। ফোনটা উঠিয়ে দেখে স্বাধীনের সৎমা ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে স্বাধীনের সৎমা বলতে লাগে, জমিদারের বাচ্চা, বাড়িঘর ছেড়ে কই গিয়েছিস? তোর কি কোনো চিন্তা নেই? দারোয়ানকে তোর কথা জিজ্ঞেস করলাম, বললো যে তুই গাড়ি নিয়ে কোথায় যেন চলে গেলে তাড়াহুড়ো করে। সৎমায়ের এমন কথাই কি উত্তর দেবে স্বাধীন কিছুই বুঝে উঠতে পারছে না। শুধু অঝরে কান্না করছে স্বাধীন। ফোনের ওই পাশ থেকে কান্নার শব্দ শুনতে পেলে স্বাধীনের সৎমা বলতে লাগে, ন্যাকা কান্না করছিস কেন? আবার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেলিসনি তো? আমার শখের গাড়ি, আমার 1 কোটি টাকার গাড়ি, তুই অ্যাক্সিডেন্ট করে এখন কান্না করছিস? মা, ছোট ভাই বিষ খেয়েছে আর তাকে নিয়ে হাসপাতালে। কথাটা শুনে স্বাধীনের মায়ের হাত থেকে ফোন পড়ে যায়। তারপর ফোনটা তুলে সে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, এখন তোরা কোন হসপিটালে আছিস? আমি তোমাকে অ্যাড্রেসটা টেক্সট করে পাঠিয়ে দিয়েছি। তারপর স্বাধীন তার ভাই যে হাসপাতালে ভর্তি সেই হাসপাতালের ঠিকানা তার মায়ের ফোনে টেক্সট করে পাঠিয়ে দেয়। তারপর স্বাধীন পুনরায় সেইখানে বসে পড়ে। স্বাধীন বসেছিল তখন স্বাধীনের কাছে একটা নার্স এসে বলতে লাগে, আপনি রোগীর কি হন? রোগী আমার ছোট ভাই হয়। রোগীর 2 ব্যাগ রক্ত লাগবে। আমি দেব রক্ত? শুধু দেব বললে তো হবে না, রোগীর সঙ্গে আপনার রক্তের ম্যাচ থাকতে হবে। ওর আর আমার রক্ত একই গ্রুপের। ও, তাহলে আসেন। তারপর স্বাধীন নার্সের সঙ্গীকে 2 ব্যাগ রক্ত দিয়ে পুনরায় এসে তার সিটে বসতে যাবে। অমনি তার সৎমা তার কাছে এসে ঠাস ঠাস করে 2টো থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন হঠাৎ থাপ্পড় খেয়ে ফুলারে পড়ে যায়। 2 ব্যাগ রক্ত দেওয়াতে তার শরীর অনেকটাই ক্লান্ত। এমন অবস্থাতে স্বাধীনকে উদ্দেশ্য করে স্বাধীনের সৎমা বলতে লাগে, কুত্তার বাচ্চা, তার সাহস কি করে হয় আমার ছেলেকে বিষ খাওয়ানোর? আবার এসে তুই হাসপাতালে ভর্তি করেছিস? মা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কেন আমার ছোট ভাইকে বিষ খাওয়াতে যাব? আমি ভালো করে জানি আমার ছেলে হাসি খুশিভাবে চলাফেরা করে, ও কেন বিষ খেতে যাবে? ইভেন
আজকে সকালেও একসঙ্গে খাবার টেবিলে খাবার খেলাম। হাসি খুশিভাবে হঠাৎ করে ওর মনোভাব এমন হবে কেন? তোকে আমি পুলিশে দেব, শুধু একবার ছেলে সুস্থ হয়ে উঠুক তারপর। অন্যদিকে স্বাধীন দোষীর মতো মাটির দিকে তাকিয়ে আছে আর অঝরে চোখ বেয়ে জল বের হচ্ছে। এত বছর ধরে তাদের সঙ্গে রয়েছি আর এটুকু আমাকে চিনল? বারবার শুধু এমন চিন্তা ভাবনায় ঘুরছে স্বাধীনের মাথায়। তারপর সেইখানে আর দাঁড়িয়ে না থেকে স্বাধীন গাড়ি টেনে সোজা বাসায় চলে যায়। তারপর তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিল থেকে কিছু খাবার নিয়ে তার বাবার রুমে চলে যায়। স্বাধীন তার বাবার রুমের ভিতরে ঢুকে দেখেন তার বাবা ঘুমাচ্ছেন। হালকাভাবে ডাক দিতেই তার বাবার ঘুম ভেঙে যায়। তারপর স্বাধীন তার বাবাকে খাইয়ে দিতে লাগে আর বলতে লাগে, জানো বাবা, ছোট ভাই আজকে বিষ খেয়েছে। কেন খেয়েছে জানি না, কিন্তু অযথাই মা আমাকে মিথ্যা দোষারোপ দিচ্ছে। ভাইয়ের অবস্থাও তেমন একটা ভালো না। ডাক্তার বলল তার শরীর থেকে অনেকটাই রক্ত বের করে নেওয়া হয়েছে। পরবর্তীতে ওকে আমি আবার 2 ব্যাগ রক্ত দিলাম। ভাবতে অবাক লাগে, এত বছর ধরে তাদের সঙ্গে রয়েছি, তারা আমাকে ভুল বুঝলো। এই ছিল আমাকে নিয়ে তাদের মনে নিজের ভাইয়ের ক্ষতি করব। না হয় আমাকে ভালোবাসে না কিংবা ভালো চোখে দেখে না, বাট আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, সেটা তো ওরা ভালো করেই জানে। স্বাধীন তার বাবাকে খাওয়াই দিচ্ছিল আর এমন কথাগুলো বলছিল আর অজোরে কান্না করছিল। স্বাধীন তার বাবাকে খাইয়ে দিয়ে তার বাবার সঙ্গে আরও অনেকক্ষণ ধরে কথা বলে সোজা তার রুমে যায়। তারপর ফ্রেশ হয়ে আবার গাড়িটা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। একটু পর হাসপাতালে চলে আসে আমি। তারপর সোজা মোস্তাফিজুর যে কেবিনে আছে সেই কেবিনে চলে যাই। মা তো আমাকে দেখে রেগে যায়, এসে মারতে যাবে। তখনই ডাক্তার বলে, এটা আপনার ছেলে না? আমি তো এনার কথা আপনাকে বললাম। এই ছেলেটাই তো আপনার ছেলেকে হাসপাতালে নিয়ে এসেছিল আর 2 ব্যাগ রক্তও দিল। অমনি সৎমা ডাক্তারকে উদ্দেশ্য করে বলে, না, এ আমার ছেলে না, আমার একটাই ছেলে, একে আমি চিনি না। সেই ছেলেটাকে নিয়ে আসার পর থেকে অনেক চিন্তিত আর উদ্বিগ্ন নিয়ে বসেছিল। দেখে মনে হচ্ছিল যেন নিজের আপন ভাই। তাই আমি আপনাকে বলেছিলাম, আমি তো জানি না এটা আপনার ছেলে না। সরি ম্যাম। কথাটা বলেই ডাক্তার সাহেব কেবিন থেকে বেরিয়ে যায়। অন্যদিকে স্বাধীনের ছোট বোন বাড়িতে এসে কাউকে দেখতে না পেয়ে সোজা তার মায়ের ফোনে ফোন করে। মা, তোমরা সবাই কোথায় আছো? বলিস না, তোর বড় ভাই বিষ খেয়েছে, তাকে নিয়ে হাসপাতালে। কোন হাসপাতালে? অ্যাড্রেসটা বলো, আমি আসছি। এই হাসপাতালে জলদি চলে আয়। কথাটা বলে স্বাধীনের সৎমা ফোন রেখে দেয়। স্বাধীনের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগে, এই কুত্তার বাচ্চা, এখন আবার এখানে এসেছিস কেন? তখন মারতে পারিসনি বলে এখন মারবি এই জন্য? স্বাধীন নিচের দিকে তাকিয়ে থেকে তার মাকে উদ্দেশ্য করে বলে, আমি কখনোই মোস্তাফিজুর আর সামিয়াকে নিজের বোনের নজর ছাড়া অন্য কোনো নজরে দেখিনি। আর সেইখানে কি না আপনি বলছেন ওদেরকে মারার কথা? আমি তো কখনো কল্পনাও করতে পারি না। হয়েছে, তোকে আর গলাবাজি করতে হবে না, বের হ কেবিন থেকে। তারপর স্বাধীন কেবিন থেকে বেরিয়ে যায়। বাইরে থাকা চেয়ারে বসে পড়ে স্বাধীন। স্বাধীনের ছোট বোন হাসপাতালে চলে আসে। স্বাধীনের দিকে একটু তাকিয়ে থেকে কেবিনে ঢুকে পড়ে। স্বাধীন সেইখানে অনেকক্ষণ বসে থাকে। মোবাইলটা হাতে নিয়ে দেখে রাত 11টা বেজে গেছে। তারপর কেবিনে ঢুকে স্বাধীন তার বোন আর মাকে উদ্দেশ্য করে বলে, মা, তোমরা এখন বাসায় যাও। নিশ্চয় তোমরা না খেয়ে আছো এখানে। তোমরা না খেয়ে থাকলে আবার তোমরা অসুস্থ হয়ে পড়বে। আমাদেরকে নিয়ে তোকে ভাবতে হবে না। ভাইয়া তো ঠিকই বলছে, চলো আমরা বাসায় চলে যাই, কালকে না হয় আসবো আবার। শোন, আমরা চলে গেলাম তার মানে এই না তুই আমার ছেলেকে আবার মারার চেষ্টা করবি। আমি জানি তুই আমার ছেলেকে মারার চেষ্টা করেছিস। ও মরে গেলে তো পুরো সম্পত্তি তুই পাবি, তার জন্য, তাই না? সেই দিকে আর না যাই, এইখানে বসে থাকবি। আর আমার ছেলের কোনোভাবে যেন অযত্ন না হয়, আর জ্ঞান ফিরে আসলে আমাদেরকে ফোন করবি। কথাটা বলে সামিয়া আর মা কেবিন থেকে বেরিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হয়। তারপর স্বাধীন একটা চেয়ার টেনে মোস্তাফিজুরের পাশে বসে পড়ে। তার মাথায় হাত বুলাতে লাগে। মোস্তাফিজুরের মাথায় হাত বুলাতে বুলাতে স্বাধীন ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মোস্তাফিজুরের জ্ঞান ফিরে আসে রাত 3টার দিকে। আশপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে কোথায় এখন সে আছে। তারপর সাইডে তাকিয়ে দেখে তার ভাই তার হাত ধরে শুয়ে আছে।
তার কাছ থেকে হাতটা সরাতে যাবে, তখনই স্বাধীনের ঘুম ভেঙে যায়। তারপর মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে স্বাধীন বলে, কে রে ভাই, তোর কি খারাপ লাগছে? না, এখন অনেক ভালো লাগছে। মুস্তাফিজুরের মুখ থেকে এমন কথা শুনে স্বাধীন স্বস্তির নিঃশ্বাস ফেলে। খারাপ লাগলে বল, ডাক্তারকে ডেকে নিয়ে আসি। না, এখন আমি সম্পূর্ণ ঠিক আছি। তারপর প্রায় অনেকক্ষণ ধরে কেবিনের ভিতরে শূন্য স্থান নীরবতা বিরাজ করে। স্বাধীন একটা গভীর নিঃশ্বাস ফেলে বলতে লাগে, আচ্ছা ভাই, বলবি তুই কেন এমন সিদ্ধান্ত নিতে গেলি? ভাইয়ের মুখ থেকে এমন কথা শুনে মুস্তাফিজুরের চোখ দিয়ে অঝরে পানি বের হচ্ছে। স্বাধীন বুঝতে পারছে যে মুস্তাফিজুরের সঙ্গে অনেক খারাপ কিছু হয়েছে, যার ফলে সে ভেঙে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছিল। তারপর স্বাধীন মুস্তাফিজুরের হাত চেপে ধরে বলতে লাগে, তুই না আমার কাছে সব কথা খুলে বলিস, বল, কোনো সমস্যা নেই। স্বাধীনের এমন কথা শুনে মুস্তাফিজুর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতে লাগে, ভাই, একজনকে আমি অনেক ভালোবাসতাম। ধরতে গেলে আমি আমার নিজের জীবনের থেকেও বেশি। কিন্তু সে আমাকে ভালোবাসেনি, সে ভালোবেসেছে আমার টাকাকে। ও আমার কাছ থেকে অনেক টাকা নিত। সেমিস্টারের ফিসের কথা বলে, মোবাইল কেনার কথা বললে আমি কখনো ওকে মানা করিনি। কিন্তু আজকে ওর বিয়ে ঠিক হয়েছে, দেখলাম অনেক হাসি খুশি। কিন্তু ওকে ওর বিয়ের কথা বলতে নাকচ করে। তারপর ওদের এঙ্গেজমেন্টের পিক দেখাতেই ও আমাকে উদ্দেশ্য করে বলে, শোনো, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। আমি ভালোবেসেছি তোর টাকাকে। আর তোর মতো ছেলেকে বিয়ে করব আমি, তুই ভাবলি কি করে? আয়নায় কখনো নিজের মুখটা দেখেছিস? দেখতে তো পুরো কালো বিড়ালের মতো। আর তুই তো একটা বোকা। এতদিন তোর সঙ্গে নাটক করলাম আর বুঝতেই পারলি না। আমি ওর কথা শুনে সামলাতে না পেরে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেই। আর ওইখানে না দাঁড়িয়ে থেকে সোজা বাসায় চলে আসি। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। একটা মেয়ের জন্য নিজের জীবন দিতে গিয়েছিলি? মেয়েটি ঠিকই বলেছেন, তুই অনেক বোকা। আর এই সামান্য একটা বিষয় নিয়ে নিজের জীবন দিয়ে দিতে গিয়েছিলি। তোকে আমরা ওর থেকে ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেব। এভাবে মুস্তাফিজুরের সঙ্গে আরো অনেক কথা বলে। কথা বলতে বলতে দুজনেই একটা সময় ঘুমিয়ে পড়ে। সকালের দিকে স্বাধীনের ঘুম ভাঙে। মুস্তাফিজুরের দিকে তাকিয়ে দেখে ঘুমাচ্ছে। স্বাধীন মুস্তাফিজুরের কেবিন থেকে বেরিয়ে ডাক্তারের কাছে চলে যায়। তারপর ডাক্তারকে উদ্দেশ্য করে বলে, এখন কি মুস্তাফিজুরকে কিছু খাওয়ানো যাবে? হ্যাঁ, খাওয়ানো যাবে, বাট ভারী খাবার নয়। ওকে কলা আর পাউরুটি জাতীয় খাবারগুলো খাওয়াতে হবে 2-1 দিন। তারপর থেকে ওনাকে ভারী খাবার খাওয়ালেই হবে। কথাটি বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। তারপর স্বাধীন হসপিটাল থেকে বাহিরে এসে একটা দোকান থেকে কিছু পাউরুটি আর কলা কিনে নেয়। তারপর পুনরায় হাসপাতালে ঢুকে মুস্তাফিজুরের কেবিনে চলে যায়। স্বাধীনকে দেখতে পেয়ে মুস্তাফিজুর বলে, ভাই, কোথায় গিয়েছিলে তুমি? বাইরে গেছিলাম তোর জন্য খাবার আনার জন্য। আচ্ছা ভাই, সত্যি করে একটা কথা বলবে? তোদেরকে কখনো কি আমি মিথ্যে কথা বলেছি কিছু জিজ্ঞেস করলে? না, তা বলিনি। আচ্ছা ভাই, মা তোমাকে কালকে অনেক গালাগালি করেছে, তাই না? না মা, কেন আমাকে গালাগালি করতে যাবে? তুমি না বলে আমাকে মিথ্যা বলবে না, তাহলে মিথ্যা কথা বললে কেন? আমি জানি সাধারণত আমাদের কারো হাত কেটে গেলে মা তোমাকে বকে, আর সেখানে আমি এত বড় ভুল করেছি আর তোমাকে বকেনি? হ্যাঁ, বকেছে, বাট তাতে আমি কিছু মনে করিনি। মা আসুক, আমি ওনাদেরকে বুঝিয়ে বলবো। তোকে বুঝিয়ে বলতে হবে না, আগে নিজে বুঝতে শেখ, তাহলেই চলবে। আর এত কথা না বলে খাবারগুলো খেয়ে নে। তারপর স্বাধীন তার হাতে থাকা ব্যাগ থেকে কলা আর পাউরুটি বের করে মুস্তাফিজুরকে খাওয়ার জন্য দেয়। খাওয়া দাওয়া শেষ করে দুজনে বোতল বের করে পানি খেয়ে নেয়। তখনই রুমের ভিতরে হুড়মুড়িয়ে প্রবেশ করে স্বাধীনের সৎমা আর ছোট বোন। হঠাৎ রুমের ভিতর এমনভাবে কাউকে প্রবেশ করতে দেখে ভ্যাপাচাকা খেয়ে যায় স্বাধীন আর মুস্তাফিজুর। তখন মুস্তাফিজুর তার মাকে উদ্দেশ্য করে বলে, তোমরা কি আড়ি পেতে আমাদের কথা শুনছিলে? আর রুমের ভিতর এভাবে এসে পড়লে কেন? আর দুজনে পড়ে গেলে কিভাবে? না মানে, তোমাদের আর মানে মানে করতে হবে না, আমি ভালো করেই জানি। তারপর স্বাধীন চেয়ার থেকে উঠে অন্য সাইডে যায়। তখন স্বাধীনের মা চেয়ারের উপর বসে মুস্তাফিজুরের হাত ধরে বলতে লাগে, বাবা বল, কে তোকে এমন করতে বলেছে? আমি জানি স্বাধীন তোকে এমন করতে বলেছে, তাই না? মা, তুমি কি পাগল? কেউ কাউকে জোর করে বিষ খাওয়াতে পারে? আমি নিজের ইচ্ছায় খেয়েছি, বুঝেছো তুমি এখন? কেন বাবা, তোর কিসের দুঃখ? তুই এমন কাজ করতে গেলি? তোমাদের সে সকল বিষয় বলতে আমি বাধ্য নই। আর শুনো একটা কথা,
ছেলের মুখ থেকে এমন কথা শুনে স্বাধীনের সৎমা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। ছেলের মুখ থেকে এমন কথা শুনে বড় বড় করে তাকিয়ে বলে, কি বাবা, তুই কি বলবি বল? আমি বিয়ে করব, আর 7 দিনের ভিতরে তোমরা ব্যবস্থা করো। তুই আমার একমাত্র ছেলে, তোকে বিয়ে দেবো ধুমধাম করে। 7 দিন কেন, আমাদের বাড়ি আলোকিত হয়ে থাকবে 1 মাস ধরে। আর সেইখানে তুই বলছিস মাত্র 7 দিনের ভিতরে তোকে বিয়ে দিতে? এই অল্প সময়ে পাত্রী কোথা থেকে পাবো? কে বা এত অল্প সময় তার নিজের মেয়েকে বিয়ে দেবে? ভালোই ভালোই বলছি, নাকি সেকেন্ডবার আবার এমন কাজ করব? প্রয়োজন হলে ঘটক ডেকে নিয়ে এসো, যত টাকা লাগবে তত টাকা দেব। মাত্র 7 দিনের ভিতরে সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিতে হবে আমাকে। আচ্ছা বাবা, আচ্ছা তুই আগে সুস্থ হয়ে নে। এখন আমি সম্পূর্ণ সুস্থ, দেখছো না তোমাদের সাথে কথা বলছি, এর থেকে আর সুস্থ কি হব বলো? যা তো স্বাধীন, তুই গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আয়। তারপর স্বাধীন কেবিন থেকে বের হয় ডাক্তারকে ডাকার জন্য। অন্যদিকে মুস্তাফিজুরকে তার মা বোঝাতে লাগলো কোনোভাবে 7 দিনে বিয়ে দেওয়া সম্ভব না। একমাত্র ছেলে তাদের ছেলে বিয়ে হবে ধুমধাম করে, এমন করে বিয়ে না। আসলে কি এটাই বোঝাচ্ছি? সে দেখে তো মুস্তাফিজুর নাছোড় বান্দা, তাকে যেভাবেই হোক 7 দিনের ভিতরে বিয়ে দিতে হবে। তারা ছেলের কাছে হার মেনে যায়। পরে সিদ্ধান্ত নেয় 7 দিনের ভিতরেই সুন্দরী মেয়ে দেখে তাকে বিয়ে দেবে। বাসে গিয়ে ঘটককে ফোন করে আসতে বলবে। অন্যদিকে স্বাধীন ডাক্তারকে ডেকে নিয়ে আসেন। ডাক্তার কেবিনে ঢুকতেই অবাক হয়ে যায়। বড় বড় চোখ করে মুস্তাফিজুরের দিকে তাকিয়ে আছে। ডাক্তারকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে স্বাধীন ডাক্তারকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে ডাক্তার সাহেব, এমনভাবে তাকিয়ে আছেন কেন? এটা তো মিরাকেল, অসম্ভব। কি মিরাক্কেল? অসম্ভব? ওয়েট করেন, আপনাকে বুঝিয়ে বলছি। তার আগে চেক আপ করে নি। তারপর ডাক্তার সাহেবকে মুস্তাফিজুরের পালসও পুরো বডি চেক আপ করে বলতে লাগে, এখন অনেকটাই সুস্থ। আপনারা চাইলে বিকেলের দিকে রোগীকে নিয়ে যেতে পারেন, আর চাইলেই কালকে রাতটাও থাকতে পারেন এখানে। তখনই মুস্তাফিজুর বলতে লাগে, না ডাক্তার, এখন আমি অনেক ভালো আছি, আর আমাকে এইখানে না থাকলে চলবে। অন্যদিকে ডাক্তার যতই মুস্তাফিজুরকে দেখছে ততই অবাক হচ্ছে। কারণটা না হয় একটু পরে জানতে পারবেন। হ্যাঁ, আপনি আমার পিছু পিছু আসুন, কিছু ওষুধ লিখে দিচ্ছি, সে ওষুধগুলো নিয়ে এসে খাইয়ে দিন। কথাটি বলে ডাক্তার কেবিন থেকে বেরিয়ে যায়। স্বাধীন তার পিছু পিছু কেবিন থেকে বেরিয়ে যায়। তখন মোস্তাফিজুরের দিকে অমনভাবে তাকিয়েছিলেন কেন, আর মিরাক্কেল বললেন কেন? কারণটা হলো, এর আগে যতগুলো এমন সুইসাইড অ্যাটেম্প্ট কেস এসেছিল আমি অনেককে হ্যান্ডেল করেছি। প্রায় 36 বছর হলো আমার এই হাসপাতালে জব করছি, এমন হাজারটা রোগী দেখেছি আমি। বাট এই ছেলেটি সকলের থেকে ভিন্ন, তার জন্যই মিরাক্কেল বললাম। কারণ একদিনের ভেতরে কোনোভাবেই এমন পেশেন্ট ঠিক হয়ে যায় না, আর যেখানে পেশেন্টের বাঁচার চান্স ছিল মাত্র 20%, সেখান থেকে এমনভাবে ফিরে আসা আসলেই মিরাক্কেল। কথাগুলো বলছিল আর ডাক্তার প্রেসক্রিপশন করছিল। তারপর প্রেসক্রিপশন স্বাধীনের দিকে এগিয়ে দিতেই প্রেসক্রিপশনটা নিয়ে স্বাধীন হসপিটালের বাইরে এসে ফার্মেসি থেকে ওষুধগুলো নিয়ে নেয়। তারপর ওষুধগুলো নিয়ে পুনরায় মুস্তাফিজুরের কেবিনে চলে যায়। ওষুধগুলো নিয়ে মুস্তাফিজুর তার মায়ের হাতে দেয়। তারপর স্বাধীন তার সৎ মাকে উদ্দেশ্য করে বলে, মা, এখন তো আপনারা এসেছেন, আমি তাহলে বাসায় যাই। বাসায় তো অনেক কাজ পড়ে আছে, সেইগুলো তো গিয়ে করতে হবে আবার আমাকেই। আর বাবাও বোধহয় না খেয়ে আছে। তোর বাবাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি সকালে স্যুপ খাইয়ে দিয়ে এসেছি। আর হ্যাঁ, তুই এখান থেকে যা, বিকালের দিকে ম্যানেজারকে নিয়ে চলে আসিস। মোস্তাফিজুর যেহেতু হাসপাতালে থাকতে চাচ্ছে না, আর আমি মোস্তাফিজুরকে হাসপাতালে রাখতে চাচ্ছি না, তো বিকেলের দিকে বাসায় নিয়ে যাব। ওকে, তাহলে আমি এখন আসি। তারপর স্বাধীন মুস্তাফিজুরের কেবিন থেকে বের হয়ে গাড়িটা নিয়ে সোজা বাসায় চলে যায়। বাসায় গিয়ে এক এক করে কাজ করতে লাগে। তারপর রান্না করতে লাগে। কাজ করতে করতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই স্বাধীনের। হঠাৎ আসরের আজান শুনতে পেয়ে পকেট থেকে ফোন বের করে দেখে বিকেল 4:30 বেজে গেছে। তারপর তাদের পার্সোনাল ম্যানেজারকে ফোন করে বাসায় আসতে বলে স্বাধীন। কাজ শেষ হলে স্বাধীন তার রুমে গিয়ে গোসল করে নেয়। তারপর রুমের বাইরে এসে নিজেকে একটু পরিপাটি করে। খাবার টেবিলে গিয়ে একটা বাটিতে কিছু ভাত নিয়ে তার বাবার কাছে যায়। ও, আপনাদেরকে তো একটা কথা বলতে ভুলে গেছি, স্বাধীনের বাবার দেখাশোনাটা করার জন্য অলরেডি 3টা কাজের মেয়ে রেখে দিয়েছে।
3টা কাজের মেয়ে আছে, বাট তারা থাকার সত্ত্বেও স্বাধীনের সঙ্গে এমন ব্যবহার করে স্বাধীনের মা আর বোন। তারপর স্বাধীন সোজা তার বাবার রুমে গিয়ে দেখে তার বাবা বইয়ের দিকে তাকিয়ে আছে। রুমে কারোর উপস্থিতি টের পেয়ে রুমের দরজার দিকে তাকায় সে। তারপর স্বাধীন তার বাবার কাছে গিয়ে বসে, খাবার খাইয়ে দিতে লাগে। আর তার ছোট ভাই কি বলল, তার মা কি বলল, সব কথা খুলে বলে তার বাবাকে। স্বাধীন এই একটা জায়গায় এসেই মনের কথাগুলো প্রকাশ করে। হঠাৎ স্বাধীনের খেয়াল যায় তার বাবার পায়ের দিকে। দেখেন ডান পাটা একটু নড়ছে। স্বাধীন তো অবাক হয়ে তার বাবার দিকে তাকায়। ডান পাটা দেখা দেখি বাম পাও হালকা নড়ছে। স্বাধীন তার বাবাকে উদ্দেশ্য করে বলে, দেখেছো বাবা, তুমি তোমার পায়ে ধীরে ধীরে বল ফিরে পাচ্ছ। স্বাধীনের এমন কথা শুনে স্বাধীনের বাবা তার মাথায় হাত রাখে। স্বাধীন এমন দৃশ্য দেখে অবাক হয়ে যায়, কারণ যেখানে তার বাবা হাতের আঙ্গুল পর্যন্ত নাড়াতে পারতো না, আর আজকে সেই মাথায় হাত রেখে অশ্রু দৃষ্টি নিক্ষেপ করে হাসি মাখা মুখের স্বাধীন তার বাবার দিকে তাকিয়ে আছে। ভাঙ্গা ভাঙ্গা গলায় স্বাধীনের বাবা তাকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ রে বাবা, আমি ধীরে ধীরে আমার শরীরের কন্ট্রোল পাচ্ছি। দেখ, তোর সঙ্গে এখন কথা বলতে পারছি। জানি না আদৌ হাঁটতে পারবো কি না। তারপর স্বাধীন তার বাবার সঙ্গে আরও কিছু কথা বলতে লাগে। একটু পর কে যেন এসে দরজায় কলিং বেল দেয়। স্বাধীন বুঝতে পারে যে তাদের পার্সোনাল ম্যানেজার চলে এসেছে। তারপর স্বাধীন তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে তারপর রুম থেকে বেরিয়ে যায়। দরজা খুলে ম্যানেজারকে ওয়েটিং রুমে আসার জন্য বলে। তারপর স্বাধীন তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ম্যানেজারকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়ি চলছে তার আপন গতিতে। অন্যদিকে আমি জানতাম তোরা কখনোই ওকে খুঁজে পাবি না, আমাকে বাংলাদেশে আসতে হবে। বস, আমরা তো প্রাণপণ লাগার চেষ্টা করছি। আপনি নিজেও জানেন না যে আমাদের যতগুলো ছেলেপেলে ছিল সবাইকে লাগিয়ে দিয়েছি ওর খোঁজ নেওয়ার জন্য। জানি না শালা কোন করতে লুকিয়ে আছে। একবার যদি পাই আমাদের এত খোঁজানোর স্বাদ আগে মেটাবো, তারপর অন্য কিছু। শুধু বড় বড় কথা, কাজের বেলায় কিছুই না। সামনের মাসের 15 তারিখে আমি দেশে ফিরছি। স্বাধীন মন দিয়ে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ তার ফোনে কেউ একজন ফোন করে। নাম্বারটা দেখে স্বাধীন অবাক হয়ে যায়। প্রথম একবার ফোন কেটে দেয়, দ্বিতীয়বার আবারও ফোন কেটে দেয়, তৃতীয়বারের বার ফোন রিসিভ করে স্বাধীন। ওই পাশ থেকে একটা ছেলে বলতে লাগে, শোন, এতদিন আমরা যার পক্ষে ছিলাম অবশেষে এসে বাংলাদেশে ফিরছে। মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি কিছুই বুঝিনি। শোন, সেই ইমরান খান বাংলাদেশে আসছে 15 তারিখে। আমি ইমরান খানের প্রত্যেকটা ছেলেপেলের ফোন ট্র্যাক করেছিলাম, তখনই এমন খবর শুনতে পাই আমি। আজকে একের পর এক ভালো খবর শুনতে পাচ্ছি। আজকে আমার লাইফে অনেক সুন্দরতম দিন। কথাগুলো বলছিল আর এক হাত দিয়ে ফোন চালাচ্ছিল। হঠাৎ স্বাধীনের গাড়িতে কেউ একজন ঢিল মারে। তৎক্ষণাৎ স্বাধীন ফোন রেখে দিয়ে গাড়িটা ব্রেক করে। গাড়ি থেকে বের হয়ে দেখে অনেকগুলো মেয়ে একটা হোন্ডার উপর দাঁড়িয়ে আছে, আর এই রাস্তা দিয়ে যতগুলো প্রাইভেট কার আসছে সেগুলো ঢিল দিচ্ছে। তারপর স্বাধীন তাদের দিকে এগিয়ে এগিয়ে বলতে লাগে, কি হচ্ছে এগুলো? রাস্তার মাঝে এমন গুন্ডামি করছেন? জানেন আমার গাড়ির কত বড় ক্ষতি করে ফেললেন? মেয়েটা স্বাধীনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে লাগে, দেখতে তো পুরো নায়কের মতো। ভেবেছি তুই বোধহয় এই গাড়ির মালিক, তাই তুই ড্রাইভার। আগে জানি নাই তো। এই মাহি, ওকে কিছু টাকা দিয়ে দে, গ্লাসটা সারিয়ে নিবে। আসলে আপনারা যা ভাবছেন তা না, শুধুমাত্র লুকিং গ্লাস ভেঙে গেছে। তারপর স্বাধীনের মুখের উপর অনেকগুলো টাকা ছুঁড়ে মারে পপি। টাকা পেয়েছিস তো, যা এখন এখান থেকে। তারপর স্বাধীন মাটি থেকে টাকাগুলো কুড়িয়ে পুনরায় পপির দিকে ছুঁড়ে মারে। এই নে তোর টাকা। আর হ্যাঁ, কি যেন বললি? আমি ড্রাইভার না, আমি এই গাড়ির মালিক। আর রাস্তার মাঝে এমন করছিস অনেক ভালো লাগছে তোকে, তাই ভাবছিস তো তোরাই হলো মেয়ে জাতি নামে কলঙ্ক। যেই মেয়ের জাতকে আমরা সবসময় সম্মান করি, তোদের মতো কিছু মেয়ের জন্য সে জাতের নাম নিচু হচ্ছে ধীরে ধীরে। ছেলেদের মতো প্যান্ট পরেছিস, শার্ট পরেছিস, লজ্জা করছে না তোদের? আর এমন কাজ করছিস আর সবাই মিলে হাসাহাসি করছিস। অনেক ভালো লাগছে তোদের, তাই না? কথাগুলো একদমই বলেই সেখান থেকে চলে যায় স্বাধীন। পিছন থেকে মেয়েগুলো অনেকবার ডাকাডাকি করে, বাট স্বাধীন সেই মেয়েগুলোর দিকে কোনো কর্ণপাত না দিয়ে হেঁটে চলেছে তার গাড়ির দিকে। তারপর গাড়িতে উঠে পুনরায় স্টার্ট দিয়ে যেতে লাগে হাসপাতালের উদ্দেশ্যে।
পাশের সিটে বসে থাকা ম্যানেজার স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আরে বাবা, তুমি শুধুই এই মেয়েগুলোর সঙ্গে লাগতে গেলে কেন? তুমি জানো না এই মেয়েটা হচ্ছে আমাদের এই শহরের নামক গ্যাংস্টার বা গুন্ডা যাই বলো, কি সালামের ছোট বোন। তো কি হয়েছে আঙ্কেল, তাই বলে চুপচাপ হয়ে থাকবো? তুমি ওকে যে কথাগুলো বলেছো, ভাবছো ও শুধরে যাবে? সম্পূর্ণ ভুল। আরও বেশি করে মেয়েগুলো অনেকের সঙ্গেও এমন কাজ করবে। যদি মেয়েটিকে ওর ভাইকে সব কথা খুলে বলে, তাহলে তোমাকে ওর ভাই কি করবে একবারও কি ভেবে দেখেছো? তাই বলে কি বাবা, যা করেছো করেছো, নেক্সট টাইম থেকে এদের কাছ থেকে বিরত থাকবে। কথাগুলো বলতে বলতেই গাড়ি এসে ব্রেক করে হাসপাতালে। তারপরে গাড়ি থেকে বেরিয়ে স্বাধীনের ম্যানেজার মোস্তাফিজুরের কেবিনের দিকে অগ্রসর হয়। তারপর ম্যানেজার স্বাধীন মোস্তাফিজুরের কেবিনে গিয়ে কিছু কথাবার্তা বলে। তারপর ম্যানেজারকে নিয়ে মোস্তাফিজুর যাবতীয় বিলগুলো ক্লিয়ার করে। তারপর হসপিটাল থেকে রিলিজ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে বসেছিল, হঠাৎ নজর যায় স্বাধীনের মায়ের লুকিং গ্লাস দিকে। তখনই স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কি রে, গাড়ি কোথায়? অ্যাক্সিডেন্ট করেছিস? লুকিং গ্লাস ভেঙে ফেলেছিস? স্বাধীন কিছু বলার আগেই ম্যানেজার স্বাধীনের সৎমাকে উদ্দেশ্য করে শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলে আজকে আসার সময় মেয়েগুলোর সঙ্গে স্বাধীনে কি হয়েছিল। কারণ ম্যানেজার ভালো করে জানে সে যদি এই কথাগুলো না বলে তাহলে স্বাধীনকে অনেক বকাবকি করবে এখন। তারপরে গাড়ি চলছে তার আপন গতিতে। একটু পর গাড়ি ব্রেক করে তাদের বাড়ির সামনে। তারপর এক এক করে সবাই গাড়ি থেকে বের হতে লাগে। তারপর দরজায় এসে কলিং বেল বাজাতেই দরজা খুলে দেয় কাজের মেয়ে। দরজা দিয়ে ভিতর প্রবেশ করে ড্রয়িং রুমের দিকে তাকাতেই চোখ ছানাবড়া হয়ে যায়। স্বাধীনের সৎমা, ছোট ভাই আর বোন সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কারণ বসার রুমে দেখতে পায় স্বাধীনের বাবা বসে আছেন। তাদেরকে দেখে তাদের কাছে লাঠি ভর করে এগিয়ে আসে। এটা দেখে স্বাধীনের মা, স্বাধীনের ছোট ভাই, বোন আর সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। তাদের কাছে গিয়ে এসে বলতে লাগে, অবাক হচ্ছিস তোরা? তাই তো, অবাক হওয়ার কিছুই নেই, সব আল্লাহর ইচ্ছা। মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? এতদিন ধরে যাকে অবহেলা অপমান করেছিস সে আজ দেখ তোর সামনে দাঁড়িয়ে আছে। স্বাধীনের বাবার মুখ থেকে এরকম কথা শুনে স্বাধীনের সৎমা চুপসে যায়। সে ভালো করে বুঝতে পেরেছে যে তার এখন দিন ফুরিয়ে এসেছে। এখন স্বাধীনের বাবার কথাই উঠতে বসতে হবে। তারপর স্বাধীনের ছোট ভাই, বোন সবাই মিলে বাবার সঙ্গে কৌশল বিনিময় করে যে যার রুমে চলে যায়। তারপর যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে দেখে আগে থেকেই খাবার প্রস্তুত হয়ে আছে। তারপর সবাই মিলে একত্রে খাবার খেতে লাগে। তখনই স্বাধীনের বাবা বলতে লাগে, আজ কত বছর পর সবাই একত্রে মিলে খাবার খাচ্ছি। কখনো কল্পনাও করতে পারিনি কখনো আবার তোদের সঙ্গে এমনভাবে কথা বলো, একসঙ্গে খাবার খেতে পারবো। ভেবেছি ঘরে থাকতে থাকতে একটা সময় মৃত্যু কোলে ঢলে পড়বো। কথাগুলো বলছিল আর অঝরে কান্না করছিল স্বাধীনের বাবা। তারপর এক এক করে সবাই খাবার শেষ করে বসের রুমে বসে আড্ডা দিতে লাগে। তখনই সামিয়া সকলকে উদ্দেশ্য করে বলে, অনেক তো হলো আড্ডা, এখন ভাই আর বউ খুঁজতে হবে। মা, তুমি ঘটককে ফোন দিয়ে এখনই আসতে বলো। তারপর স্বাধীনের সৎমা ফোন বের করে ঘটককে ফোন করে আসতে বলে। তারপর পুনরায় সবাই মিলে আড্ডা দিতে লাগে। তখনই স্বাধীনের ফোনে কেউ একজন ফোন করে। নাম্বারটা দেখে স্বাধীন বসার রুম থেকে উঠে ছাদের দিকে চলে যায়। ফোন রিসিভ করে স্বাধীন বলতে লাগে, কিরে, তোদেরকে না বারবার করে বলেছি কখনোই আমাকে এমন সময় ফোন করবি না, তো আজকে কেন ফোন করলি? ভাই, ফোন ট্র্যাক করেছে কি আর সাধে? আজকে আরও একটা সুসংবাদ আসছে আমেরিকা থেকে ইমরান খানের। শোনা গেছে ওরা নাকি পারমাণবিক অস্ত্র বানানোর জন্য নিউক্লিয়ার আনছে আমেরিকার কাছ থেকে। তারা সাধারণ বোমা বানিয়ে দেশের শত শত প্রাণ নষ্ট করে দিয়েছে। না জানি ওরা নিউক্লিয়াস বোমা তৈরি করলে এই বাংলাদেশের কি অবস্থা করবে। ওদেরকে যেভাবেই হোক আটকাতে হবে। আর ওদের কার্গো শিপ কখন এসে বন্দরে পৌঁছাবে? ভাই, গোপন সূত্রে খবর পেয়েছে যে একটা কার্গো শিপ চট্টগ্রামে এসে পৌঁছাবে রাতটা ৩। আর আপনি কোনোভাবেই ঢাকা থেকে চট্টগ্রামে এই অল্প সময়ের মধ্যে আসতে পারবেন না। সৌরভের এমন কথা শুনে স্বাধীন মুচকি হেসে বলতে লাগে, তোরা আমার শান্তশিষ্ট চেহারার পেছনে যে ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে তা কখনো দেখিসনি। 3টায় তাদের শিফট আসবে, তাই তো? দেখবি যে আমি 2টাই দিকে পৌঁছে গেছি। ওকে ভাই, তাহলে আমরা কিন্তু আপনার আসার অপেক্ষায় থাকবো। ফোনটা কেটে স্বাধীন পেছনের দিকে ফিরতেই অবাক হয়ে যায়। চমকে উঠে থতমত খেয়ে বলতে লাগে, কিরে ভাই, তুই এইখানে?
না মানে তুমি একটা ফোন পেয়ে তড়িঘড়ি করে উঠে আসলে, তাই ভাবলাম কোনো ব্যাড নিউজ আছে কিনা, তার জন্য উঠে আসলাম। কি হয়েছে ভাই, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছুই না, তুই তো জানিস আমি লুকিয়ে লুকিয়ে কলেজে পড়ি। একটা ফ্রেন্ড ফোন করেছিল, ওরা বলল কালকে নাকি ওরা চট্টগ্রামে যাবে ঘুরতে, আমাকেও যেতে বলল, বাট কিভাবে যাই বল? কেন ভাই, কি হয়েছে? তুমি ঘুরতে যেতে পারবে না? আমি মাকে ম্যানেজ করব, তুমি কালকে সকালের দিকে বেরিয়ে পড়ো। না রে ভাই, ওরা আজকে রাত 12টার দিকে রওনা দিবে। তো কি হয়েছে, রুমে গিয়ে সবকিছু গুছিয়ে নাও, 12টার দিকে বেরিয়ে যেও। তারপর মোস্তাফিজুরের সঙ্গে আরও কিছু কথা বলে ছাদ থেকে নেমে আসে স্বাধীন আর মোস্তাফিজুর। বসের রুমে এসে দেখে ঘটক এসে বসে আছে। স্বাধীনের মা এক এক করে ছবি দেখছে। তখনই স্বাধীন আর মোস্তাফিজুরকে দেখতে পেয়ে স্বাধীনের মা বলতে লাগে, বাবা দেখ তো এই ছবিগুলোর ভিতরেই তোর কোনো মেয়েটাকে ভালো লাগে। তারপর মোস্তাফিজুর এক এক করে ছবিগুলো হাতে নিয়ে দেখতে লাগে। হঠাৎ করে একটা ছবি দেখে মোস্তাফিজুর চমকে যায়। ছবিটা ঘটকের দিকে এগিয়ে দিয়ে বলে, আমি এই মেয়েটাকে বিয়ে করব। তারপর ঘটক মোস্তাফিজুরের হাত থেকে ছবিটা নিয়ে দেখে বলে, না বাবা, তুমি এই মেয়েটাকে বাদ দিয়ে এখানে যতগুলো ছবি আছে প্রত্যেকটা মেয়েকে তুমি বিয়ে করতে পারবে, বাট এই মেয়েটাকে বাদে। কেন এই মেয়েটা বাদে কেন? না মানে বাবা, এদের পরিবার অনেক খারাপ। এই শহরের নামকরা গুন্ডা মুরগি সালামের বোন, ছোট বোন। অবশ্য মেয়েটি অনেক ভালো, ওর সঙ্গে কথা বলে দেখেছি আমি, কিন্তু ওদের পরিবারের সঙ্গে তোমাদের ফ্যামিলি কখনোই মানায় না। আমি ওদের পরিবারের মেয়েকে বিয়ে করব, ওদের পরিবারকে নয়। আর আপনিই তো বললেন ওই মেয়েটা অনেক ভালো, আর ওদের পরিবার যেমন খুশি তেমনই হোক না কেন, তাতে আমার কিছু যায় আসে না। তখনই মোস্তাফিজুরের মা মোস্তাফিজুরকে উদ্দেশ্য করে বলে, দেখ বাবা, তাই বলে আমাদের লেভেল থেকে অন্য লেভেলের মেয়েকে তুই বিয়ে করবি? যদি বিয়ে করি এই মেয়েটাকেই বিয়ে করব। দেখ বাবা, ছোট বাচ্চার মতো জেদ করিস না। অনেক জোরাজুরি করার পরও মোস্তাফিজুরকে কেউ মানাতে পারে না। স্বাধীন অনেক করে নিষেধ করে, বাট মোস্তাফিজুর কারোর কথা না শুনে বলে যে ওই মেয়েটাকে বিয়ে করবে সে, মেয়েটির সঙ্গে বিয়ে দিতে। তারপরে ঘটক মুরগি সালামকে ফোন করে দিয়ে সম্বন্ধের কথা বলে, কারণ এই শহরে স্বাধীনদের ফ্যামিলির অনেক নাম আছে। তারপর ঘটক তাদের সঙ্গে আরও কিছু কথা বলে চলে যায়। ঘটক চলে যেতেই সামিয়া বসা থেকে উঠে তার ভাইকে জ্বালানোর জন্য বলে, কি ভাইয়া, ছবিটা দেখে মেয়েটার উপর এত ক্রাশ খেয়ে গেলি যে ওকে ছাড়া আর কাউকে বিয়ে করবি না? ছবি দেখে এই অবস্থা, না জানি বিয়ে করে আনলে কি হবে, আমাদেরকেই ভুলে যাবে। দেখো মা তুমি, আমার ছেলের উপর এতটুকু বিশ্বাস আছে যে ও কখনোই আমাদের ভুলবে না। ফাজলামি দুষ্টামি করতে করতে রাত্রি যখন 10টা বেজে যায় তখন যে যার রুমের দিকে চলে যায়। তারপর সবাই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীনের চোখে ঘুম নাই। কখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে, কখন সে বাসা থেকে বের হবে। হঠাৎ দরজায় কড়ার শব্দে স্বাধীনের ধ্যান ভেঙে যায়। দরজা খুলে দেখে মোস্তাফিজুর দরজার সামনে দাঁড়িয়ে আছে। তারপর মোস্তাফিজুরকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, ভাই তুই না তোর বন্ধুদের সাথে ঘুরতে যাবি, তা এখনো রেডি হসনি? আমি তো আর মেয়েদের মতো মেকআপ করব না যে অনেক সময় লাগবে। ব্যাগপত্র গুছিয়ে রেখেছি, শুধু প্যান্ট আর শার্ট পরব। তখনই স্বাধীনের দিকে কিছু টাকা এগিয়ে দিয়ে মোস্তাফিজুর বলতে লাগে, ভাই এই নাও কিছু টাকা, তোমার বন্ধুদের সাথে ঘুরতে যাবে, অবশ্যই তোমার টাকা লাগবে। না রে ভাই, আমার কাছে টাকা আছে, তোর টাকা লাগবে না। আমি জানি তোমার কাছে টাকা আছে কিনা, আমাকে বোঝাতে হবে না। কথাটি বলে স্বাধীনের হাতে টাকাগুলো গুজিয়ে দিয়ে সেখান থেকে মোস্তাফিজুর চলে যায়। একটু পর পুরো বাড়ি যখন নিশ্চুপ হয়ে যায় তখন স্বাধীন চুপি চুপি তার লাগেজ নিয়ে বের হয়ে ড্রাইভারকে ডেকে গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে স্বাধীন বাইরের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। এই শীতের রাতে ফুটপাতের উপর শুয়ে আছে হাজারো শিশু। কারোর মা বাবা আছে, কারোর মা বাবা থেকেও নেই। ছেলেগুলোকে মা বাবা এখানে ফেলে রেখে চলে যায়। দেখলেই তো মায়া হয় এদের বাবা মা কিভাবে এখানে ফেলে গেছে। এই শীতে ফুটপাতের উপর দিয়ে শুয়ে থাকা ছেলেগুলোর গায়ে শাল জন, কারোর গায়ে পলিথিন, কারোর গায়ে ব্যাগ, আবার কারোর খালি গায়ে শুয়ে আছে। চিন্তা করতে করতে এক পর্যায়ে স্বাধীনের গাড়ি এসে এয়ারপোর্টের সামনে ব্রেক করে। তারপর গাড়ি থেকে নেমে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল এখন আপনি বাসায় চলে যান, আর যদি সকালে উঠে মা আমাকে খোঁজে তাহলে বলবেন যে আমার একটা কাজে আমি গ্রামের বাড়ি এসেছি। কথাটা শুনে ড্রাইভার গাড়ি নিয়ে চলে যায়। অন্যদিকে স্বাধীন এয়ারপোর্টের ভিতর ঢুকে পড়ে। তারপর চট্টগ্রামের উদ্দেশ্যে একটা হেলিকপ্টার ভাড়া করে। আপনারা হয়তো অবাক হচ্ছেন একজন সামান্য ছেলের কাছে এত টাকা আসলো কি করে।
গল্পের সাথে থাকুন, ঠিকই বুঝতে পারবেন। এত রাতে এখন ফ্লাইটও নেই যে যেটা চট্টগ্রাম যাবে, তার জন্য পার্সোনাল হেলিকপ্টার ভাড়া করেছে সে। তারপর হেলিকপ্টার উঠে পড়ে সে। আগে থেকেই জানে তার ছেলেপিলেগুলো কোথায় থাকে। হেলিকপ্টার উড়ে চলেছে তার আপন গতিতে। আবছা আলোয় নিচের দিকে রাতের অন্ধকারে থাকা মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছে হেলিকপ্টারের জানাল দিয়ে বাইরের দিকে তাকিয়ে। তারপর একটু পরে সে হেলিকপ্টার ল্যান্ড করে তার দেওয়া লোকেশন অনুযায়ী। অন্যদিকে গোডাউন থেকে এক এক করে ছেলে বের হয়ে হেলিকপ্টারের চারিদিকে ঘেরাও করে আর বন্দুক তাক করে আছে। অন্যদিকে হেলিকপ্টারের পাইলট তো অবাক হয়ে বড় বড় চোখ করে বাইরের দিকে তাকিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, স্যার আমাদেরকে এখানে নামা উচিত হবে। কেন, কি হয়েছে? স্যার নিচের দিকে তাকিয়ে দেখেন, বন্দুক তাক করে রয়েছে হেলিকপ্টারের দিকে। তুমি ভয় পেও না, ওরা গুলি করবে না। তুমি নির্ভয়ে হেলিকপ্টার ল্যান্ড করো, ওরা আমার ভাই ব্রাদার, কিছুই করবে না। স্বাধীনের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে হেলিকপ্টার ল্যান্ড করে সে। তারপর স্বাধীন গেট খুলে বাইরে বের হতেই সবাই বন্দুক নামিয়ে নেয়। ছেলেগুলোর মধ্যে থেকে একটা ছেলে এসে বলতে লাগে, ভাই আমি তো কখনো বিশ্বাস করিনি যে আপনি চলে আসবেন। আমরা সবাই একে প্রস্তুতি নিচ্ছি মিশনে যাওয়ার জন্য। আপনি বলেছিলেন যে আসবেন, আমরা অনেক চিন্তায় রয়েছিলাম, বাট বিশ্বাস ছিল আসবেন। দেখেন এসে পড়লেন। আমি একবার কথা দেই, যেভাবে হোক আমি আসব। কথাগুলো বলে গোডাউন ঘরের ভিতরে প্রবেশ করে তারা। অন্যদিকে হেলিকপ্টার চলে যায়। তারপর স্বাধীন সৌরভের সঙ্গে আরও কিছু ছেলেপেলের সঙ্গে কিভাবে কি করবে সেগুলো নিয়ে ডিসকাস করতে লাগে। তাদের মধ্য থেকে হঠাৎ করে একটা ছেলে বলতে লাগে, ভাই ওদের কাছে যদি হাই পাওয়ারের কোনো অস্ত্র থাকে তাহলে তো আমরা নিমিষেই শেষ হয়ে যাব। তোমরা তা নিয়ে কোনো টেনশন করো না, কারণ নিউক্লিয়ার যারা বহন করে তাদের সঙ্গে কখনোই ভারী অস্ত্র থাকে না, সাধারণ বন্দুক থাকে। তাও জানলে অবাক হবে, বিনা প্রয়োজনে বন্দুক চালানো নিষিদ্ধ। নিউক্লিয়ন ভয়ঙ্কর একটা পদার্থ। তারপর স্বাধীন ছেলেগুলোকে আরও ভালোভাবে বুঝিয়ে দিতে লাগে কী দিয়ে কী করতে হবে। স্বাধীন তার ছেলেপেলেদেরকে বোঝাতে বোঝাতে রাত 2টা বেজে যায়। তারপর তারা গোডাউন ঘর থেকে বের হয়ে গাড়ি নিয়ে বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। তারপর লুকিয়ে লুকিয়ে সবাই বন্দরে প্রবেশ করে। স্বাধীনের প্ল্যান অনুযায়ী যে যার জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। অনেকক্ষণ পর একটা কার্গো শিপ আসে বন্দরে। কার্গো শিপ এসে বন্দরে দাঁড়াতেই কালো পোশাক পরে অনেকগুলো ছেলে শিপের ভিতরে ঢুকে পড়ে। তারপর এক এক করে 3টা কন্টেনার গাড়িতে লোড করে। স্বাধীনে বুঝতে সময় লাগে যে কোন কন্টেনারের তারা পারমাণবিক নিউক্লিয়াস আনছে। পরে প্রত্যেকটা ছেলেকে উদ্দেশ্য করে স্বাধীনের কাছে থাকা ওকিটকিটা চালু করে বলে, ওরা ভেবেছে আমাদেরকে ভুল বুঝিয়ে অন্যদিকে নিয়ে যাবে। তাই কিছু ছেলে 3টা ট্রাকটা ফলো করো, আর ট্রাকটা আমাদের দখলে নিয়ে নাও। একটু পর ট্রাকটা বন্দর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে স্বাধীনের ছেলে পেলে ট্রাকের উদ্দেশ্য করে রওনা হয়। অনেকক্ষণ সময় হওয়ার পরে আরও একটা কন্টেনার আসে। কন্টেনারের চারপাশে অনেকগুলো কালো পোশাক পরে অস্ত্র হাতে নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে। স্বাধীনের আর বোঝার বাকি রইল না যে এইটাতে পারমাণবিক নিউক্লিয়াস আছে। তারপর প্রত্যেকটা ছেলেদেরকে বলে, যে যার পজিশন নিয়ে নাও। তারপর যে যার পজিশন নিয়ে নেয়। কন্টেনারটা ট্রাকে লোড করে যেই সেখান থেকে বের হতে যাবে অমনি চারিদিক থেকে সেখানে থাকা কালো পোশাক পরা ছেলেদের উপর গুলি চলতে লাগে। বন্দুকগুলোতে সাইলেন্সার লাগানো থাকার কারণে কোন দিক থেকে গুলি হচ্ছে কেউ টের পাচ্ছে না। মিনিটে সেখানে থাকা প্রায় 100 ছেলের মতো ছেলে সেখানে তাদের নিথর দেহ লুটিয়ে পড়ে। তখনই ওকিটকি অন্য পাশ থেকে উত্তর আসে, বস আমরা 3টা ট্রাক আমাদের কবজায় নিয়ে ফেলেছি। কন্টেনারগুলো খুলে দেখিয়ে সম্পূর্ণ ফাঁকা, শুধু একটা কন্টেনার কিছু ফলমূল আছে। কন্টেনারগুলো আমাদের গোডাউন ঘরে নিয়ে আয়, আমরা জলদি আসছি। তারপর সবে এক এক করে যে কন্টেনারটাতে নিউক্লিয়াস আছে সেই কন্টেনারের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখতে পায় সেখানে থাকা ছেলেগুলো কেউ আর বেঁচে নেই, সবাই মরে আছে। তারপর সবাইকে একত্রে করে বেঁধে সেখানে রেখে আসে আর একটা চিঠি লিখে তাদের মুখের ভিতর ঢুকিয়ে দিয়ে আসে। তারপর কন্টেনার ভর্তি নিউক্লিয়াস নিয়ে আরেকটা শিপে তুলে মাঝ সমুদ্রে গিয়ে কন্টেনার খুলে সেই নিউক্লিয়াস পারমাণবিক গুলো পানিতে ফেলে দেয়। তারপর পুনরায় তারা বন্দরের দিকে চলে আসে। শিপ থেকে নেমে তারা সবাই তাদের গোডাউনে চলে যায়। গোডাউন ঘরে গিয়ে সবাই আনন্দে নাচতে লাগে।
তারা নিজেরাও জানে না যে দেশের জন্য কতটা উপকার করেছে তারা। তারপর স্বাধীন সকলকে উদ্দেশ্য করে বলে, আমার পক্ষ থেকে তোমাদের পেমেন্টটা আজ থেকে প্রত্যেক মাসেই ডাবল পাবে। কথাটা শুনে অনেক খুশি হয়। তারপর তাদের সঙ্গে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে সেই গোডাউনের ঘরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, কি রে, তোর ছেলেপেলেদেরকে এত করে ফোন করছি, ফোন রিসিভ করছে না কেন ওরা? আর তোকেও যে কখন থেকে ফোন করছি, কিন্তু কোনোভাবে তোর ফোনেও পাচ্ছেন না তাকে। পুরো রাতে ঘুমাতে পারেনি চিন্তায়। ভাই, কথাটা বলে ফোনের এই পাশে থাকা লোকটা কাঁদতে লাগে। কি রে, কান্না করছিস কেন? ভাই ওরা আপনার মালসহ আমার ছোট ভাই আর আমার সব ছেলেপুলেগুলোকে মেরে ফেলেছে। কি বলছিস তুই? আর কিভাবে হলো? আমি তো এখন পথে বসে যাব, কারণ আমার জীবনে যা উপার্জন ছিল সব দিয়েই আমি এই ডিলটা করেছি। শুধুই পারমাণবিক নিউক্লিয়াসগুলো ভারতের 7 সিস্টারে পার করতে পারলেই আমার কোটি কোটি টাকা লাভ করতে পারবে। ভাই আপনার কোটি কোটি টাকার মালামাল নিয়ে এদিকে যে ওরা আমার ছোট ভাইকে আর আমার সব ছেলেপুলেগুলোকে মেরে ফেলেছে, সেদিকে আপনার কোনো ভুরুক্ষেপে নেই? দাঁত কটমটিয়ে ওই পাশ থেকে ইমরান খান বলতে লাগে, আমি যাও ভেবেছিলাম 15 তারিখে আসবো, বাট আমি এর আগে আসবো। আমার ছোট ভাইকে ও মেরেছে, আমি কিছু বলিনি, কিন্তু এখন আর ওরা বাঁচতে পারবে না। অন্যদিকে তাদের সব কথোপকথন একজন শুনছিল আর হা হা করে হাসছিল। ইমরান খান, তুই যতই চেষ্টা করিস না কেন আমাদেরকে কখনো ধরতে পারবি না, আর আমরা গোপনে গোপনে তোর সবকিছু ধ্বংস করে ফেলবো। তোকে পথে বসিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা না করলে আমাদের শান্তি হবে না। তারপর ইমরান খান লোকটির সঙ্গে আরও কিছু কথা বলে ফোন রেখে দেয়। ফোন রেখে দিয়ে ফোন ফ্লোরে ছুঁড়ে মারে, টাস করে সোফায় বসে পড়ে। রাগে যেন তার মাথা দিয়ে আগুন বের হচ্ছে। দাঁত কটমট করে আনমনি বলতে লাগে ইমরান খান, এতদিনে মুখ বুঝে ওদের সব কার্যক্রম সহ্য করেছি, কিন্তু আর নয়, আমি পুরো পথে বসে গেছি। তাতে কি হয়েছে ওদেরকে? আমি মেরে তবেই শান্ত হব আমি। তখনই ইমরান খানের সামনে তার মেয়ে এসে বলতে লাগে, বাবা কি হয়েছে? ফোন এমন আছাড় মেরেছ কেন? আর এত রেগে আছো কেন? নিমিষের রাগকে কন্ট্রোল করে ইমরান খান তার মেয়ে থেকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা, তুমি এসব কিছুই বুঝতে পারবে না। আমি আগামীকাল বাংলাদেশে যাচ্ছি, তুমি কি যাবে আমার সাথে? না বাবা, আমার বাংলাদেশ ভালো লাগে না। আমেরিকাতে আমি অনেক ভালো আছি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারি, মস্ত মাস্তি করতে পারি। বাট বাংলাদেশে এমনভাবে চলাফেরা করলে দেখো না কেমনভাবে তাকায় সবাই আমার দিকে। আচ্ছা মা, তুই আমেরিকাতেই থাক, আমি বাংলাদেশে যাব, একটা কাজ শেষ করে আবার চলে আসব। হ্যাঁ বাবা, কতদিন লাগতে পারে? তাও তো বলা যাচ্ছে না, বাট আশা করি 15 থেকে 20 দিনের মধ্যে লাগবে। তাহলে ম্যানেজার আঙ্কেলকে বলে যেও আমাকে টাকা দেওয়ার জন্য। যখন আমার টাকা দরকার হয় ম্যানেজার আঙ্কেলকে বললে যেন ম্যানেজার আঙ্কেল আমাকে দেয়। আচ্ছা মা, আমি ম্যানেজারকে বলে যাব। অন্যদিকে ঘুম থেকে উঠে এক বোতল পানি নিয়ে গোডাউন ঘরের বাইরে এসে বোতল থেকে পানি নিয়ে মুখ ধুতে লাগে স্বাধীন। এক এক করে স্বাধীনের সব ছেলেপিলেগুলো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর স্বাধীন তার পকেট থেকে অনেকগুলো টাকার বান্ডিল বের করে সবাইকে দেয়। আর স্বাধীন সবাইকে উদ্দেশ্য করে বলে, এই নাও টাকা, এখন যে যার বাসায় চলে যাও। আবার যখন তোমাদের ডাকবো তখন চলে এসো। আর হ্যাঁ, এই কন্টেনারের যে ফলগুলো আছে এগুলো রাস্তার পাশে পড়ে থাকা ছেলেদেরকে দিয়ে দাও। স্বাধীনের কথা অনুযায়ী সবাই যে যার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কন্টেনারে থাকা ফলমূলগুলো রাস্তার পাশে থাকা লোকেদের দেয় তারা। তারপর যে যার পাশে চলে যায়। শুধু স্বাধীন স্বরূপ গোডাউন ঘরে আছে। তখনই স্বরূপ স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা তুই সত্যি করে বলবি এত টাকা কই থেকে পাস? আমার জানা মতে তো তোর কোনো বিজনেস করিস না যার থেকে তোর এত টাকা আসবে। আর যে কাজ করি এতে কোনো সরকারের কোনো লোকই আমাদেরকে সাহায্য করবে না, কারণ যা পাই অবশ্যই সবগুলো ধ্বংস করে দিই। স্বরূপের মুখ থেকে এমন কথা শুনে স্বাধীন একটু মুচকি হাসে। তারপর স্বরূপকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, শোন, এখনো তুই আমার সম্পর্কে ভালো করে কিছুই জানিস না। আমার জীবনের 1%ও তুই এখনো জানতে পারিসনি। সময় হোক তুই সব জানতে পারবি। এখন শুধু মূল লক্ষ্য কিভাবে ইমরান খানকে পথে নামানো যায়, রাস্তার ভিখারি করা যায়, কিংবা ওকে এই পৃথিবী থেকে চিরতরেই শেষ করে দেওয়া যায়। কথাটি বলে স্বাধীন হাসতে লাগে কটূক্ত সুরে। তখনই পুনরায় স্বরূপ স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, তোকে আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। ইমরান খানের ফোন আমি ট্র্যাক করেছি, ও কখন কার সঙ্গে কথা বলে সব জানতে পারি।
ইমরান খান এখনকার যে গ্যাংদের ভাড়া করে নিয়ে এসেছিল সেই গ্যাংয়ের লিডারকে ফোন করেছিল। ও বলল যে খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসবে, এক্সাক্ট ডেট বলেনি। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশ টু আমেরিকার প্রত্যেকটা ফ্লাইট কখন বাংলাদেশে আসে। সৌরভের এমন কথা শুনে সেদিন অনেকটা খুশি হয়। তারপর পকেট থেকে 2টা টাকার বান্ডিল বের করে সৌরভের হাতে দেয় আর ওকে উদ্দেশ্য করে বলতে লাগে, তুই আমার অনেক হেল্প করেছিস, তুই আমার বন্ধু না ভাই। আর এই নিয়ে সামান্য কিছু টাকা ইমরান খানকে শেষ করতে পারলে আমি তোকে এর থেকে বেশি টাকা দেব। শুধু তুই আমার সঙ্গে থাকবি, আর আমি যখন যা করতে বলবো তোর ছেলেপেলেদেরকে দিয়ে সেগুলো কাজ করাবি। ওকে, তোকে এই নিয়ে কিছু ভাবতে হবে না। আমার জীবন থাকতে আমি তোর সঙ্গে কখনো বাটপারি করব না। তুই হয়তো জানিস এই লাইনে অনেক বাটপারি হয়, বাট আমি সৌরভ কখনো কারোর সঙ্গে বাটপারি করিনি। আমি জানি তুই কখনো আমার সঙ্গে বাটপারি করবি না, তারপরেও ভয় হয় যদি তীরে এসে তৈরি ডুবে যায়। আর যখন যা করবি মনোযোগ দিয়ে করবি, চারপাশটা দেখে কাজ করবে, কোনোভাবেই ওরা যেন টের না পায় আমি কিংবা তুই কিংবা তোর ছেলে পেলে এই কাজগুলোর সঙ্গে জড়িত। তাহলে কিন্তু ওরা আমাদেরকে এক এক করে শেষ করে ফেলবে। ওকে, তোকে এই নিয়ে আর ভাবতে হবে না। আমি যখন যা করি ভেবে চিন্তেই করি। তারপর সৌরভের সঙ্গে আরও কিছু কথা বলে গোডাউন ঘরের সিকিউরিটি গার্ড অর্থাৎ একটা বড় আঙ্কেল স্বাধীন তার ব্যাগ থেকে আরও একটা টাকার বান্ডিল দিয়ে বলতে লাগে, আঙ্কেল এই নিন আমার পক্ষ থেকে সামান্য কিছু উপহার। আপনি তো এই গোডাউন ঘরটা দেখাশোনার দায়িত্বে আছেন, যখন আমরা না থাকি তখন দেখাশোনা করেন। একটা জিনিস খেয়াল রাখবেন, কোনোভাবে যেন এই গোডাউন ঘরের ভিতরে অপরিচিত ব্যক্তিরা প্রবেশ করতে না পারে। ওকে বাবা, আমি আমার জীবন দিয়ে তোমার এই গোডাউন ঘর হেফাজত করব। আর জানো বাবা, আজকে আমার টাকার অনেক দরকার ছিল, তুমি হয়তো না দিলে আমি এমনিতেও তোমার কাছে গিয়ে টাকা চাইতাম। মেনু আঙ্কেল, তোমার এত টাকার দরকার কিসের? আসলে বাবা, আমার ছেলের সেমিস্টার ফি দেওয়ার জন্য কল করেছিল কালকে, বাট আমার কাছে তো টাকা নেই। তাই বলেছি আমি দেখি কোনোভাবে ম্যানেজ করতে পারি নাকি। এই টাকাগুলো দিলেও অনায়াসে 2-3টা সেমিস্টার ফি দিয়ে দিতে পারবো। বৃদ্ধর মুখ থেকে এমন কথা শুনি স্বাধীনের অনেক খারাপ লাগে। পুনরায় তার ব্যাগ থেকে আরও একটা টাকার বান্ডিল বের করে বুড়োটার হাতে দেয় আর বলতে লাগে, এইটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমার ছেলের জন্য সামান্য গিফট। না বাবা, আমি টাকাগুলো নিতে পারবো না, সরি। আমি আমার কাজের বিনিময়ে অন্য কোনো টাকা নিতে পারবো না বাবা। আমি তো বললামই এইটা আমার পক্ষ থেকে তোমার ছেলের জন্য সামান্য একটা গিফট, আর তুমি যদি টাকাগুলো না নাও আমি অনেক মন খারাপ করব। স্বাধীনের জোড়াজুড়িতে একটা সময় বৃদ্ধ লোকটি স্বাধীনের কাছ থেকে টাকাগুলো নিয়ে নেয়। তারপর স্বাধীন বৃদ্ধ লোকটির সঙ্গে আরও কিছু কথা বলে। গোডাউন ঘরে এসে তার ফোন বের করে একজনকে ফোন করে আসতে বলে। ভাই, হঠাৎ করে আমাকে ফোন করলেন যে? আমি আমার গোডাউন ঘরে আছি, তুই জলদি গাড়ি নিয়ে আয়। ওকে ভাই, আপনি 5 মিনিট দাঁড়ান, আমি গাড়ি নিয়ে আসছি। স্বাধীন সেইখানে 5 মিনিট অপেক্ষা করতে লাগে গাড়ি আসার জন্য। একটু পর স্বাধীনের সামনে একটা রোলস কার এসে ব্রেক করে। তারপর স্বাধীন দরজা খুলে গাড়িতে প্রবেশ করে। কিরে, কেমন কাটছে তোর দিনকাল? এই তো ভাই, আপনার দোয়ায় অনেক ভালো চলছে। ভালো চললেই ভালো। তারপর স্বাধীন সেই ড্রাইভার ছেলেটির সঙ্গে আরও কিছু কথা বলতে লাগে। আসলে সে সামনে ড্রাইভার নয়, এই চট্টগ্রামের সব থেকে ধনী এবং রিচ পরিবারের ছেলে। এর জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও সবসময় রোলস রয়েস কিংবা মার্সিডিজ ব্র্যান্ডের মতো কার ইউজ করে। আপনারা হয়তো অবাক হচ্ছেন সামান্য একটা ছেলের সঙ্গে এত কোটি কোটি টাকার মালিকের ছেলের কিভাবে সম্পর্ক। গল্পের সাথে থাকুন, ঠিকই জানতে পারবেন। গাড়ি চলছে তার আপন গতিতে। একটু পরে গাড়ি এসে ব্রেক করে এয়ারপোর্টের সামনে। তারপর স্বাধীন ছেলেটার সঙ্গে আরও কিছু কথা বলে বিদায় জানিয়ে এয়ারপোর্টের ভিতর প্রবেশ করে। তারপর পুনরায় একটা ব্যক্তিগত হেলিকপ্টার ভাড়া করে এসে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কালকের মতো আজকে আর রাতে এসে ঢাকায় যাচ্ছে না, দিনের বেলা ঢাকা যাচ্ছে। হেলিকপ্টার থেকে নিচের দিকে তাকালে অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর সুন্দর গাছপালা। কোনো রাজ্যই বলেছে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। কেন বলেছে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি স্বাধীন। এভাবে প্রায় 1 ঘন্টা পার হয়ে যায়। হযরত শাহজালালের আন্তর্জাতিক বিমানবন্দরে এসে হেলিকপ্টার ল্যান্ড করে।
তারপর হেলিকপ্টার থেকে বের হয়ে তাদের বাসার ড্রাইভার আঙ্কেলকে ফোন করে বলতে লাগে, আঙ্কেল, এখন আপনি কোথায় আছেন? বাবা, তুমি কোথায় আছো? ম্যাম সাহেব অনেক রেগে আছে তোমার ওপর। তুমি ওকে বলে কোথাও যাওনি, আর আমাকে জিজ্ঞেস করেছিল তোমাকে দেখছি কিনা। আমি না করে দিয়েছি। অনেক ভালো করেছো। এখন এয়ারপোর্টে চলে আসো, আমি আপনার জন্য অপেক্ষা করছি। ওকে বাবা। তারপর স্বাধীন এয়ারপোর্টের ভিতর বসে থাকে। একটু পর স্বাধীনের গাড়ি আসতেই এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে বসে, তারপর গাড়িতে করে সোজা বাসে চলে আসে। দরজাতে নক করতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। তারপর স্বাধীন চুপি চুপি রুমে চলে যায়। তার গায়ে থাকা জামা কাপড়গুলো খুলে পুরাতন আর সেই যে জামা কাপড়গুলো পরে সেগুলো পরে নেয়। তারপর সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে বাইরে। তারপরে বাসার নিচে এসে রান্নার কাজে হাত দেয়। কাজের মেয়ে রান্না করছে। হঠাৎ কিচেন রুমে স্বাধীনকে দেখতে পেয়ে কাজের মেয়ে বলতে লাগে, স্যার, আপনার তো এখানে আসা নিষেধ আছে। বড় স্যারের কড়া নিষেধ। সে সকল কাজের মেয়েগুলোকে বইলাছে আপনারে কোনোভাবেই যেন আর কোনো কাজ করতে না দেয়া হয়। আর আপনি কই গিয়েছিলেন ম্যাম সাহেব? সেই সকাল থেকে আপনাকে খুঁজছে। এই একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। আর তুমি এখন সরো বাবা, না বলে আমার রান্না ছাড়া মা আর বোন অন্য কেউ রান্না করতে খেতে পারে না। আমি ভালো করেই জানি ওনারও ওপর দিয়ে যতই আমাকে বকাবকি করুক না কেন, কিন্তু ওনারাও আমাকে অনেক ভালোবাসে। না স্যার, আপনাকে কোনোভাবে কিচেনের রুমে ঢুকতে দেওয়া যাইব না। আপনি জানতো এখন এখান থেকে আমাদেরকে রান্না করতে দেন। তারপর স্বাধীন অনেকভাবে কাজের মেয়েগুলোকে বোঝাতে লাগে, বাট কাজের মেয়েরা নাচর বান্দা, স্বাধীনের কোনো কথা শোনে না। সবশেষে কাজের মেয়ের কথাই স্বাধীন হাল ছেড়ে সেখান থেকে চলে যায়, সোজা তার রুমে চলে যায়। তারপর ফোন বের করে নিউজ ফিডে ঘোরাঘুরি করছিল। হঠাৎ একটা খবর দেখতেই তার চোখ আটকে যায়। খবরটা ছিল ঠিক এই রকম। রাত্রিতে বন্দর দিয়ে চোরাচালানি হওয়ার সময় দুই পক্ষের গোলাগুলিতে প্রায় নিহত হয় 100 জন গ্যাংস্টার ছেলেরা। তাদেরকে কে বা কারা গ্যাং মেরেছে সে নিয়ে তদন্ত করা হচ্ছে। নিউক্লিয়ার্স বোমা তৈরি করার জন্য বাংলাদেশ ছিল অনেকগুলো পরমাণু নিয়ে, তা নিয়ে তাদের দুই পক্ষে অনেক গোলাগুলি হয়, তখনই তারা নিহত হয়। এমন খবর শুনতে পেয়ে স্বাধীন একটু মুচকি হাসে, মনে মনে ভাবতে লাগে, না, আমি বাংলাদেশের মানুষদেরকে যা বোঝাতে চাইছিলাম তাই বুঝেছে তারা। এরা ছিল বাংলার শত্রু, রাসেল দর্শনের শত্রু। এরা ছিল বাংলাদেশের মানুষের শত্রু, তাই এদেরকে মেরে ঠিক কাজই করেছি আমি। তারপর নিউজ ফিডের আরেকটু নিচে যেতেই মানুষের কমেন্টগুলো দেখতে লাগে স্বাধীন। কমেন্টগুলোতেও ঠিক একই রকম। যে বা যারা এদেরকে মেরেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। না জানি এরা আবার পরমাণু নিয়ে গিয়ে পরমাণু বোমা তৈরি করে বাংলাদেশের মানুষের উপরে আবার না ক্ষেপণ করে। যারা মেরেছে তাদের অনেক ধন্যবাদ। এমনও হাজার কমেন্ট দেখতে পায় স্বাধীন। ভালো খারাপ উভয় কমেন্টে আছে সেইখানে। তারপর স্বাধীন ফোনটা সাইডে রেখে ঘুমিয়ে যায়, কারণ পুরো রাতটাই তার জাগা। সকালে অল্প কিছুক্ষণ ঘুমিয়েছিল সে, তাই অনেক ক্লান্ত। ঘুম ভাঙে বিকেলের দিকে। তারপর স্বাধীন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বসার রুমে এসে দেখে স্বাধীনের মা বাবা ছোট বোন তিনজনে মিলে টিভি দেখছে। এমন দৃশ্য দেখে নিমেষেই স্বাধীনের অনেক ভালো লাগে, আরাম মনে ভাবতে লাগে, না জানি এমন দৃশ্য জীবনে আর কখনো দেখতে পাবো কিনা। কখনো কল্পনাও করিনি। আল্লাহর হাজার হাজার কৃপা যে আমার বাবাকে সুস্থ করে তুলেছেন। তারপর সেইখানে আর না দাঁড়িয়ে থেকে স্বাধীন তার মা বাবা ছোট বোনের কাছে গিয়ে বসে একসঙ্গে টিভি দেখতে লাগে। তখনই পাশ থেকে স্বাধীনের সৎমা স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কি রে বাবা, কই গিয়েছিলে তুই? আজকে পুরো দিনটা তোকে বাসায় দেখলাম না যে। কোনোদিন স্বাধীন তার সৎমায়ের মুখ থেকে এমন কথা শুনে অবাকের অষ্টম পর্যায়ে পৌঁছে যায়। ওইখানে কিনা তার সৎমা কখনো কুত্তার বাচ্চা, খারাপ ভাষায় গালি ছাড়া কখনো কথাই বলেনি, সেখানে আজ কিনা বাপ বলে ডাকছে। কথাগুলো ভেবে স্বাধীনের চোখ দিয়ে অশ্রু বের হতে লাগে। স্বাধীনের সৎমা সোফা থেকে উঠে স্বাধীনের পা ধরতে যাবে, অমনি স্বাধীন তার সৎমায়ের হাত ধরে বলতে লাগে, মা তুমি কি করছো? বাবারে, তোর উপর আমি অনেক অন্যায় অত্যাচার করেছি, প্লিজ আমাকে মাফ করে দে। আমি কখনো ভাবতেও পারিনি যে তোকে এত অত্যাচার করার পরে তুই এখানে থাকবি।
শুধু ভাবতাম তুই থাকলে আমাদের সম্পত্তি ভাগ দিতে হবে, কিন্তু এইটুকু বুঝতাম না যে তুইও তোর বাবার ছেলে। প্লিজ বাবা, তুই আমাকে মাফ করে দে। মা, এমনভাবে বললো না। তোমার নিজের ভুল বুঝতে পারছো, এটাই অনেক। তারপর স্বাধীন তার মায়ের সঙ্গে আরো অনেক কথা বলতে লাগে। তখনই বাসার ভেতর প্রবেশ করে স্বাধীনের ছোট ভাই মুস্তাফিজুর। বাসার ভিতরে প্রবেশ করে মুস্তাফিজুর তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, কালকা যে মেয়েটাকে দেখলাম, তুমি কি গিয়ে ওর ভাইয়ের সাথে কথা বলেছো? মুস্তাফিজুরের এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়। কেউ ভাবতেও পারেনি যে মুস্তাফিজুর বাইরে থেকে এসে এমন কথা বলবে তার মাকে উদ্দেশ্য করে। তখনই পাশ থেকে সামিয়া বলতে লাগে, মা, ভাইয়া বুঝে বিয়ের জন্য মরিয়া হয়ে পড়েছে। বল বল, ওই মেয়েটির ভাইয়ের সঙ্গে কি বললে ভাইয়াকেও বল। আরে তুই চুপ কর, তুই এত কথা বলিস না। কিছুদিন পর তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। মায়ের মুখ থেকে এমন কথা শুনে নিমিষেই সামিয়ার হাসি মাখা মুখ চুপসে যায়। তারপর পুনরায় মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে তার মা বলতে লাগে, বাবা শোন, ওই মেয়েটির ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, আর বলেছে আগামীকাল তাদের বাড়িতে যেতে তার বোনকে দেখার জন্য। আর তুই এমন পাগল হয়েছিস কেন বিয়ে করার জন্য? আগে তোর রুমে গিয়ে ফ্রেশ হয় তো। কেউ তো আর অফিসের কাজ দেখাশোনা করে না। মাঝে মাঝে তুমি শুধু গিয়ে অফিসের সব হিসাব কানুন দেখো, আর এত বড় অফিস, ক্লাস, কলেজ দুটোই সামলাতে হয় আমাকে। ভেবে দেখেছো মাথার উপর দিয়ে কতটা প্রেশার যায় আমার? তাই আজকে সব ফাইল নিয়ে এসেছি বাসায়, ভাইকে দিয়ে করিয়ে নেব। মুস্তাফিজুরের মুখ থেকে এমন কথা শুনে মুস্তাফিজুরের মা বড় বড় দৃষ্টিতে স্বাধীনের দিকে তাকায়। তখনই মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে বলে, কি বাবা, স্বাধীন কি তোর ফাইল বোঝে? আমার জানা মতে তো ও মাত্র ক্লাস 8 পর্যন্ত পড়েছে। তুমি তো ওকে পড়তে দাওনি, বাট ভাই লুকিয়ে লুকিয়ে পড়েছে, আর এখন ভাই বিজনেসের উপর গ্র্যাজুয়েশন করছে। মুস্তাফিজুরের এমন কথা শুনে সবাই ভ্যাপাচাকে খেয়ে যায়। কথাটা বলেই মুস্তাফিজুর সোজা তার রুমে চলে যায়। অন্যদিকে সবাই স্বাধীনের দিকে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই পিছন থেকে কাজে মেয়ে বলতে লাগে, ম্যাডাম, আপনাদের জন্য খাবার রেডি করেছি, এসে খেয়ে নিন। তারপর সবাই এক এক করে খাবার টেবিলে গিয়ে বসে পড়ে। শুধু মুস্তাফিজুরের আসার অপেক্ষা করতে লাগে তারা। একটু পর মুস্তাফিজুর চলে আসে। তারপর সবাই একত্রে খাবার খেতে লাগে। খাবার খাওয়া শেষ করে সবাই আবার বসার রুমে বসে, টিভি দেখতে লাগে। তখনই মুস্তাফিজুর তার রুমে গিয়ে কিছু ফাইল নিয়ে এসে স্বাধীনের হাতে দেয় আর বলে, ভাই, এই 3টা ফাইল নাও, আর আজকে রাতের ভিতর কমপ্লিট করে দিও। ওকে, আমি আজকে রাতেই ফাইলগুলো কমপ্লিট করে দিচ্ছি। তারপর স্বাধীন ফাইলগুলো নিয়ে বসার রুমে কোনায় গিয়ে ল্যাপটপে ফাইলগুলো কমপ্লিট করতে লাগে। এভাবে কেটে যায় প্রায় 2 ঘন্টা। স্বাধীনের কাজও শেষ। পুনরায় মুস্তাফিজুরের কাজ শেষে ফাইলগুলো এগিয়ে দিয়ে বলতে লাগে, মাত্র 2 ঘন্টা করতে লাগলো ফাইলগুলা, আর এমন ভঙ্গিমার করলে যে আজকের পুরো রাত লাগবে। মুস্তাফিজুর পিছন থেকে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আমি কি তোমার মতো এত বড় গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি যে আমার মাত্র 2 ঘন্টার ভিতরে ফাইল হয়ে যাবে? মুস্তাফিজুর আর স্বাধীনের খুনসুটি দেখছে সবাই। এভাবে রাত্রি যখন 11টা বেজে যায় তখন সবাই যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে স্বাধীনের ঘুম ভাঙে আজানের শব্দে। তারপর ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ে। সকালে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করার জন্য রাস্তা দিয়ে হাঁটছিল। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে বাসার উদ্দেশ্যে রওনা হয় স্বাধীন। বাসে গিয়ে দরজায় নক করতেই স্বাধীনের সৎমায়ে এসে দরজা খুলে দেয়। তখনই স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কি রে বাবা, কই গিয়েছিলি এত সকালে? স্বাধীনের মায়ের মুখ থেকে এমন কথা শুনে অনেক খুশি হয়। তার মনে নেই কতদিন আগে তাকে এইভাবে ডেকেছিল। কথাগুলো ভাবতে স্বাধীনের চোখ বেয়ে পানি বের হতে লাগে। তখনই স্বাধীনের সৎমা স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, পাগলা ছেলে, কান্না করছিস কেন? না, এমনি চোখে কি জানি পড়েছে। তারপর স্বাধীন বসার রুমে গিয়ে বসে টিভিতে খবর দেখছিল। তখনই স্বাধীনের সৎমা স্বাধীনের কাছে এসে বলতে লাগে, যা বাবা, তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, তোর ভাইয়ের যে বাসায় বিয়ে ঠিক হয়েছে আমরা সেইখানে যাব। তারপর স্বাধীন তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে নেয়। তারপর নিচে এসে দেখে সবাই খাবার টেবিলে তার জন্য অপেক্ষা করছে। তারপর স্বাধীন খাবার টেবিলে গিয়ে বসে খাবার খেতে লাগে। তখনই পাশ থেকে সামিয়া হাসি মাখা কণ্ঠে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, আমি তো কনফিউজ, তোর বিয়ে নাকি মুস্তাফিজুর ভাইয়ের বিয়ে? আমি কিছুই বুঝতে পারছি না। কেন? আমার বিয়ে হতে যাবে কেন? মুস্তাফিজুরের বিয়ে? না মানে এমন করে সেজে এসেছিস তার জন্যই বললাম।
সামিয়ার মুখ থেকে এমন কথা শুনে সবাই হাঁ করে হাসতে লাগে। একটু পর খাওয়া দাওয়া শেষ হলে বসে কিছুক্ষণ সবাই আড্ডা দেওয়ার পর যখন 11টা বেজে যায় তখন গাড়ি নিয়ে রওনা হয় মোস্তাফিজুর যে বাড়িতে বিয়ে করবে সে বাড়ির উদ্দেশ্যে। গাড়ি চলছে তার আপন গতিতে। একটু পর গিয়ে গাড়ি ব্রেক করে মোস্তাফিজুর যে বাড়িতে বিয়ে করবে সেই বাড়ির সামনে। তারপর গাড়ি থেকে নেমে এক এক করে সবাই বাড়ির ভিতর প্রবেশ করে। বাড়িটা দেখতে অনেক সুন্দর। বাড়ির সামনে দিয়ে সোজা রাস্তা, দু সাইডে অনেকগুলো ফুলের গাছ লাগানো। এ যেন এক মনোমুগ্ধকর পরিবেশ। আর একটু এগোতে সবাই অবাক হয়ে যায়, কারণ দেখতে পাই অনেকগুলো বডি বিল্ডার ব্যায়াম করছে আর তাদের সঙ্গে একটা মেয়ে মারামারি করছে। স্বাধীন সহ সবাই হাঁ করে তাকিয়ে আছে মেয়েটির মারামারি দেখে। হঠাৎ মেয়েটির চেহারা দেখে স্বাধীন চিনতে পারে সেই দিনের ওই মেয়েটা। স্বাধীন সেদিকে কোনো ভ্রুক্ষেপ না জেনে সোজা দরজার সামনে গিয়ে কলিং বেল বাজায়। একটু পর দরজা খুলে দেয় সেই বাসে থাকা একটা কাজের মেয়ে। তারপর বাসার ভিতর এক এক করে প্রবেশ করে সবাই। তারপর বাসার রুমে গিয়ে বসে পড়ে। একটু পর এক এক করে মেয়ের মা বাবা এসে তাদের সাথে কৌশল বিনিময় করতে লাগে। তখনই তাদের সামনে একটা লোক এসে দাঁড়িয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আরে ভাই, আপনি এখানে? কথাটা শুনে স্বাধীন লোকটার দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে আদৌ লোকটাকে জেনে কিনা। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরও স্বাধীন চিনতে পারছিল না লোকটিকে। আবারও গলা কাটা সালাম স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আরে ভাই, আপনি আমাকে চিনছেন না? আমি সালাম, সবাই মুরগি সালাম বলছেন। আপনার যে কোম্পানিটা আছে না ঢাকা শহরে, সেই কোম্পানিটা আমি দেখাশোনা করছি ঢাকা শহরের বড় সড়ো মাস্তানদের হাত থেকে। স্বাধীন এমন কথা শুনে লোকটিকে উদ্দেশ্য করে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। তখনই স্বাধীন মুরগি সালামকে চোখ দিয়ে চুপ করতে বলে মুরগি সালাম স্বাধীন ইশারা বুঝতে পেরে চুপ হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, ও আমার দেখার ভুল, আমি ভেবেছিলাম অন্য কেউ, সরি। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে শারমিনের ভাই, বড় ভাই। তারপর এক এক করে সবাই পরিচিত হতে লাগে। তারপর তারা অনেকক্ষণ কথা বলতে লাগে একে অপরের সঙ্গে। একটু পর সেইখানে শারমিনকে নিয়ে আসা হয় সেজে গুজে। অন্যদিকে শারমিন তো এখানে মুস্তাফিজুরকে দেখে অবাক হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে সবাইকে চা দিতে লাগে। তখনই মুস্তাফিজুরের বাবা শারমিনের চায়ের অনেক প্রশংসা করতে লাগে। তারপর সবাই মিলে অনেকক্ষণ ধরে কথা বলতে লাগে। হঠাৎ মুস্তাফিজুরের বাবা সবাইকে উদ্দেশ্য করে বলে, এইখানে আমাদের কথা বললে তো আর হবে না, ছেলে মেয়ের উভয়ের মত আছে। আমি বলি কি ওদেরকে একটু পার্সোনাল কথা বলতে পাঠানো হোক। হ্যাঁ, আমিও তাই বলি। তারপর তারা দুজন উঠে যখন সেখান থেকে যেতে যাবে তখনই স্বাধীনকে উদ্দেশ্য করে মুস্তাফিজুর বলে, ভাই তুমিও আসো আমাদের সঙ্গে। তখন স্বাধীন হাসি মাখা কণ্ঠে তাদের দুজনকে উদ্দেশ্য করে বলে, আরে আমি কাবাবের মধ্যে হাড্ডি হতে চাই না। স্বাধীনের এমন কথা শুনে সবাই হা হা করে হাসতে লাগে। আরে ভাই সমস্যা নেই, তুমি আসতে পারো। তারপর অনেক জোরাজুরিতে স্বাধীন সেখান থেকে উঠে তাদের সঙ্গে ছাদে চলে যায়। তারপরে স্বাধীন তাদেরকে এক পাশে রেখে অন্য পাশে গিয়ে স্বাধীন নিচের দিকে তাকাতেই অবাক হয়ে যায়, কারণ দেখা যায় সেই মেয়েটা সেখানে থাকা বডি বিল্ডারদের সঙ্গে মারামারি করছে, কিন্তু মেয়েটার সঙ্গে কেউ পেরে উঠতে পারছে না। হঠাৎ করে মেয়েটি স্বাধীনের দিকে তাকাতে স্বাধীনের সঙ্গে মেয়েটির চোখাচোখি হয়। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে মেয়েটি হাত দিয়ে কিছু একটা ইঙ্গিত করে স্বাধীন ওই দিক থেকে চোখ ফিরে অন্যদিকে তাকিয়ে থাকে। অন্যদিকে মুস্তাফিজুর আর শারমিন একে অন্যের সঙ্গে কথা বলছে। অনেক তো সুখেই ছিলাম এতদিন, হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের মতো আমার জীবনে আবার ব্যাক করলে কেন? শারমিনের এমন কথা শুনে মুস্তাফিজুরের স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগে, আমাকে কি ক্ষমা করে দিয়ে দ্বিতীয়বার আমার হাতটা ধরা যায় না? না, সেই দিনটার কথা আজও আমার মনে আছে। তুমি কিভাবে আমার চরিত্র নিয়ে বাজে কথা বলেছিলে, সেই দিনের কথা আমি আজও ভুলতে পারিনি। মাঝে মাঝে স্বপ্নে সেইগুলোর কথা ভাবতেই আমি অবাক হয়ে যাই। শারমিনের কথা শুনে মুস্তাফিজুর কি বলবে বা কি করবে বুঝতে না পেরে হাতটি ধরে বলতে লাগে, প্লিজ তুমি আমাকে দ্বিতীয়বারের মতো সুযোগ দাও। আমি অন্য একটা মেয়ের জন্য তোমাকে ভুল ভেবেছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চেয়ে আর কি হবে, যা হওয়ার তা হয়ে গেছে। আমি বলি কি আমাদের সম্পর্কটা এখানে সীমাবদ্ধ থাক। ঘটক যখন তোমার ছবি দেখিয়েছিল তখন আমি অবাক হয়ে যাই। আমি চেয়েছিলাম অন্য কারোর হাত ধরে নতুন করে নিজের জীবন পরিবর্তন করে নিব, কিন্তু জানি না তোমার সঙ্গে দ্বিতীয়বার আবার দেখা হবে। তারপর দুজনে আরো অনেক কথা বলতে লাগে। হঠাৎ করে কেউ ছাদে প্রবেশ করে। কি রে, আবার তুই আমার দিকে অমনভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিলি কেন?
অন্যদিকে মুস্তাফিজুর আর শারমিন নিজের কথা বলছে। হঠাৎ করে ছাদে একজনের যে প্রবেশ হয়েছে সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ স্বাধীন পেছনের দিক তাকিয়ে দেখে সে মেয়েটি। তারপর স্বাধীন মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, আমি আপনার দিকে তাকিয়ে মারামারি দেখছিলাম। ও এই ব্যাপার, তা তুই আমাদের বাড়িতে কেন শুনি? হুম, এর আগে তো তোকে কখনো দেখিনি, আর তুই তো আমাদের আত্মীয় কেউ না। তারপর স্বাধীন আমতা আমতা করে বলতে লাগে, আপনাকে ঠিক চিনলাম না, আপনি এই বাড়ির কে হন? পরিচয় দিলে তাহলে আমার পরিচয়টা দিলে ভালো হবে। স্বাধীনের এমন কথা শুনে পপি রেগে গিয়ে স্বাধীনের কাছে চলে গিয়ে কলা ধরে বলতে লাগে, আমার বাসায় এসে আর আমাকেই বলছিস আমি কে? আমি এই বাসার 2য় নাম্বার মেয়ে। তখন স্বাধীন আমতা আমতা করে পপিকে উদ্দেশ্য করে বলে, না মানে শারমিন কি আপনার ছোট বোন হয়? তারপর পপি মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। পুনরায় স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, ও, আর আমার ছোট ভাইয়ের সঙ্গে আপনার বোনের বিয়ে ঠিক হয়েছে। তখনই পপি হাসি মাখা কণ্ঠে স্বাধীনকে উদ্দেশ্য করে পুনরায় প্রশ্ন করে, তাই ছোট বোনের জামাইয়ের বড় ভাই কি বিয়ে করেছে? হুম। স্বাধীন মাথা দিয়ে না বোঝায়, তা বড় ভাইকে রেখে ছোট ভাই বিয়ে করছেন, সমাজের সামনে মুখ দেখাতে পারবেন, সবাই তো আপনার পুরুষত্ব নিয়ে কথা বলবে। কথাটি বলে হা হা করে হাসতে লাগে পপি। স্বাধীন নিশ্চুপ দর্শকের মতো পপির হাসি মাখা মুখটা দেখছে। পুনরায় স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলে, তো বড় বোন থুয়ে ছোট বোনের বিয়ে হচ্ছে, সবাই তো আপনার দিকেও খারাপ আঙুল তুলে কথা বলবে। স্বাধীনের এমন কথা শুনে নিমিষে পপির মুখ চুপসে যায়। পুনরায় পপি তার মুখে হাসি ফুটিয়ে বলতে লাগে, এর আগে অনেকবার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু কাউকে আমার এমন একটা পছন্দ হয়নি। আবার আমাকে দেখেও কারোর পছন্দ হয়নি, কারণ তো দেখছেন না আমার চলাফেরা পুরোটাই ছেলেদের মতো, তাই দেখে আমাকে আর কেউ পছন্দই করেনি। হ্যাঁ ঠিকই বলছেন, আপনাকে বিয়ে করে কোনো ছেলে তার নিজের কেরিয়ার নষ্ট করবে না। কিছু কি বললি তুই? কথাগুলো ধীরে ধীরে বলছিল স্বাধীন, বাট পপির কানে অল্প কিছু হলেও পৌঁছেছে। এজন্যই স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর পপি সেইখানে আর না দাঁড়িয়ে থেকে পুনরায় বাসার নিচে নেমে যায়। অন্যদিকে মুস্তাফিজুর আর শারমিন অনেকক্ষণ ধরে তারা দুজনেই কথা বলতে লাগে। বুঝতে পেরেছে শারমিনকে বোঝানোর চেষ্টা করছে, বাট শারমিন নারাজ। মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে বলে, না কোনোভাবেই আর তোমাকে বিশ্বাস করব না। কথাটা বলে শারমিন সোজা নিচে চলে যায়। অন্যদিকে মুস্তাফিজুর জোর করে এখানে দাঁড়িয়ে থেকে অঝরে কান্না করছে। মুস্তাফিজুর সেখানে দাঁড়িয়ে ছিল। হঠাৎ মুস্তাফিজুরকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাধীন পিছন থেকে ডাক দেয়, কিন্তু মুস্তাফিজুরের কোনো শব্দ শুনতে পায় না। তারপর মুস্তাফিজুরের কানে গিয়ে স্বাধীন মুস্তাফিজুরকে ঘুরিয়ে দেখে, তার চোখে পানি। স্বাধীন তার ভাইয়ের চোখে পানি দেখে অবাক হয়ে যায়। মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে প্রশ্ন করে স্বাধীন, কে ভাই, তোর কি হয়েছে, কান্না করছিস কেন? তারপর মুস্তাফিজুর স্বাধীনকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে। তারপর স্বাধীন মুস্তাফিজুরকে নানান ভাবে বোঝানোর চেষ্টা করে। একটু পর চোখ মুছে মুস্তাফিজুর আর স্বাধীন বাসার নিচে বসার রুমে গিয়ে বসে পড়ে। মুস্তাফিজুর আর স্বাধীন আসাতে মুস্তাফিজুরের বাবা মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে বলে, কি রে বাবা, দুজন তো অনেকক্ষণ ধরে কথা বললি, তোর কি মত? তোমরা যা ভালো বুঝো তাই করো, আমার বিয়েতে অমত নেই। মুস্তাফিজুরের কথা শুনে সবাই অনেক খুশি হয়। তারপর শারমিনের বাবা শারমিনকে উদ্দেশ্য করে বলে, কি মা, তোর বিয়েতে কি কোনো অমত আছে? না বাবা, আমার কোনো অমত নেই, তোমরা যা ভালো মনে করো তাই করো। সবাই শারমিনের এমন কথা শুনে অনেক খুশি হয়। মুস্তাফিজুর তো অবাক হয়ে শারমিনের দিকে তাকিয়ে আছে। মুস্তাফিজুরকে তার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে শারমিন একটু মুচকি হাসি দেয়। মুস্তাফিজুরও অনেকটা খুশি হয়। তারপর বিয়ের ডেট ফাইনাল করে তারা। তারপরে আংটি বদল করে অনেকক্ষণ কথা বলে খাওয়া দাওয়া করতে লাগে। তখনই পপির বাবা সকলকে উদ্দেশ্য করে বলে, এই খাবারগুলো কিন্তু আমার মেয়ে শারমিন রান্না করেছে, খেয়ে বলুন কেমন হয়েছে। তখনই স্বাধীনের বাবা বলতে লাগে, অনেক সুন্দর হয়েছে, বিয়ের পর এত সুন্দর সুন্দর রান্না খেতে পারবো। তারপর খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ কথা বলে। স্বাধীনরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ সবাইকে চমকে দিয়ে সামিয়া স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কিরে ভাই, তুই বিয়ে করবি না, ছোট ভাই বিয়ে করছে, বড় ভাই অবিবাহিত, ভাবতেও তো কেমন অবাক লাগে তাই না?
ছোট বোনের এমন কথা শুনে কি উত্তর দেবে কিছুই বুঝতে পারছে না স্বাধীন। তখনই স্বাধীনের বাবা বলতে লাগে, ছোট ভাই আর বড় ভাই দুজনকে একসঙ্গেই নিয়ে বিয়ে দেব। কথাটা শুনে সবাই হাসতে লাগে, কিন্তু স্বাধীনের আর মোস্তাফিজুরের দুজনেই অবাক হয়ে আছে। ওদেরকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মোস্তাফিজুরের বাবা বলে, আরে এমনিতেই বললাম। এমন হাসি ঠাট্টা ফাজলামো করতে করতে একটা পর্যায়ে তারা বাসায় চলে আসে। বাসে আসতে আসতে অনেকটা রাত হয়ে যাওয়ায় যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মুহূর্তের ভিতর চোখে কোনো ঘুম নেই। বারবার টেনশনে ছায়া কেন হঠাৎ করে আমাকে না বলে আবার পুনরায় হ্যাঁ বলো। তখনই মোস্তাফিজের ফোনে একটা রং নাম্বার থেকে কল আসে। মোস্তাফিজুর বারবার ফোনটা কেটে দেওয়ার পরে মনে হয় আবার তার ফোনে ফোন আসে। এবার ফোনটা রিসিভ করে সে বলতে লাগে, কে এত রাতে ফোন করেছেন? ফোন কেটে দেওয়ার পরও বিরক্ত করছেন। আরে আমি শারমিন। হঠাৎ এমন নাম শুনতে পেয়ে মোস্তাফিজুর অনেকটা অবাক হয়ে যায়। তুমি? তারপর দুজনে মিলে রাতভর কথা বলতে লাগে। কথা বলতে বলতে রাত পেরিয়ে যখন সকাল হয়ে যায় তখনই দুজনে 4-5টার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। তারপরে ফোন রেখে দুজনে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীনের ঘুম ভাঙে সকালে তার ফোনের শব্দে। তারপর ফোনের দিকে তাকিয়ে দেখে সৌরভের ফোন। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সৌরভ বলতে লাগে, ভাই ইমরান খানের খোঁজখবর আমি কোনোভাবেই পাচ্ছি না, কারণ ওকে ফলো করা আমেরিকার যে আমার ছেলেপেলেগুলো ছিল ওদেরকে কারা যেন মেরে ফেলেছে। আমার তো অনেক ভয় হচ্ছে, জানি না ওরা আবার আমাদেরকে খুঁজে পায় নাকি। তোদের ভয় করতে হবে না, আমি আছি না। আর আমেরিকাতে আমার অনেক ছেলে পেলে আছে। আমরা খোঁজ নিচ্ছি ইমরানকে ফলো করা সেই ছেলেটাকে কে মেরেছে। সব খোঁজ খবর তুই পেয়ে যাবি। এখন তোর সেই ছেলের সম্পর্কে কিছু ডিটেলস আমাকে মেইলে পাঠিয়ে দে। তারপর সৌরভ যে ছেলেকে মেরে ফেলেছে সেই ছেলে কিছু ডিটেলস স্বাধীনকে ট্রান্সফার করে। তারপর স্বাধীন সেই ডিটেলস আমেরিকাতে থাকা স্বাধীনের ছেলেপেলের কাছে ট্রান্সফার করে। তারা তা নিয়ে অনেক খোঁজাখুঁজি করতে লাগে। তাই একটু পর তারা জানতে পারে ওই ছেলেটা আমেরিকার এক ডনের কাছ থেকে কিছু টাকা লোন নিয়েছিল। পরিশোধ করতে না পেরে তাকে মেরে ফেলেছে আমেরিকান ডন। স্বাধীনকে ফোন করে ওই পার থেকে ছেলেটি বলতে লাগে, ভাই আপনারা যা সন্দেহ করছেন তার কিছুই হয়নি। যে ছেলেটি মারা গেছে ওই ছেলেটির কাছ থেকে আমেরিকান ডন অনেক টাকা পেত, আর ওই ছেলেটা নির্দিষ্ট দিনের মধ্যে পরিশোধ করতে পারেনি, তার কারণে ওকে মেরে ফেলেছে। স্বাধীন কথাটি শুনে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে, কারণ তাদের প্ল্যান যদি কোনোভাবে জেনে যেত ইমরান খান তাহলে তাদের সবাইকে মেরে ফেলতে পারত ইমরান খান। তারপর পুনরায় সৌরভকে ফোন করে স্বাধীন সব কথা খুলে বলে। অন্যদিকে সৌরভ কথাগুলো শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর স্বাধীন ফোনটা সাইডে রেখে সোজা ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে নিজেকে একটু পরিপাটি করে স্বাধীনও রুমে বসে থেকে পড়ছিল। তখন স্বাধীনের মা এসে স্বাধীনের দরজায় কড়া নাড়তে লাগে। তারপর স্বাধীন বসা থেকে উঠে দরজার সামনে গিয়ে দরজা খুলে দেয়। স্বাধীনকে উদ্দেশ্য করে স্বাধীনের সৎমা বলতে লাগে, কি করছিস বাবা? নিচে আয়, খাবার টেবিলে তোর জন্য সবাই অপেক্ষা করছে। তারপর স্বাধীন তার মায়ের কথা অনুযায়ী খাবার টেবিলের সামনে গিয়ে দেখে সবাই তার জন্য অপেক্ষা করছে। তারপর স্বাধীন তার চেয়ারটা টেনে বসে খাবার খেতে লাগে। খাবার খাওয়া শেষ করে স্বাধীন তার মা, বাবা, ছোট বোন ও ছোট ভাইয়ের সঙ্গে আরও কিছু কথা বলে স্বাধীন তার রুমে চলে যায়। তারপর পুনরায় বইটা বের করে পড়তে লাগে সে। এভাবেই কেটে যায় অনেক কয়টা দিন। ধীরে ধীরে বিয়ের দিনও ঘনিয়ে আসছে। হঠাৎ স্বাধীনের ফোনে একটা ফোন আসতেই সেদিন ফোনটা রিসিভ করে। ফোনের ওই পাশে থাকা লোকটি বলতে লাগে, ভাই কোথায় আপনি? কিছু ছেলেপিলে এসে আমাদের কোম্পানির ভেতরে ঢুকে ভাঙচুর করছে। আমি ওদেরকে অনেকভাবে থামানোর চেষ্টা করছি, বাট ওরা থামছে না। ওদেরকে বল ওরা কারা, ওরা কার কোথায় আমার অফিসে আসে ভাঙচুর করছে। ওদের জিজ্ঞাসা করেছি, বাট ওরা কিছুই বলছে না। বারবার শুধু বলছে তোর বাপকে আসতে বল। আচ্ছা, তাও তুই ওদেরকে আটকানোর চেষ্টা কর, আমি আসছি। কথাটি বলে স্বাধীন বাসার বাইরে এসে তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার অফিসের উদ্দেশ্যে। আপনাদেরকে একটা কথা বলি, স্বাধীনের যে নিজস্ব একটা কোম্পানি আছে, এই কথাটা কিন্তু কেউ জানে না। কিভাবে স্বাধীন এত বড় একটা কোম্পানির মালিক হয়ে উঠলো জানতে চান? গল্পের সাথে থাকুন। একটু পরে স্বাধীনের কোম্পানির সামনে। তারপর স্বাধীন বাড়ি থেকে বেরিয়ে সোজা কোম্পানির ভিতর ঢুকে পড়ে। কোম্পানির ভিতরে ঢুকতেই স্বাধীনের মাথায় রক্ত উঠে যায়। টেবিলগুলো ছিটানো, এদিক সেদিক ছুঁড়ে ফেলানো। তারপর স্বাধীন সোজা তার কেবিনে চলে যায়। দেখতে পাই একটা ছেলে তার ডেস্কের উপরে পাও দিয়ে চেয়ারের উপরে বসে সিগারেট খাচ্ছে।
এমন দৃশ্য দেখে তো স্বাধীনের মাথায় আগুন উঠে পড়ে। তখনই স্বাধীন দৌড়ে গিয়ে চেয়ারে আঘাত করতে ছেলেটি চেয়ার থেকে পড়ে যায়। তারপর স্বাধীনের দিকে তাকিয়ে বলতে লাগে, তুই আমাকে চিনিস না, তুই কার গায়ে হাত দিয়েছিস? আমার গায়ে হাত দিয়ে তুই অনেক বড় ভুল করেছিস। ছেলেটির এমন কথা শুনে স্বাধীন হা হা করে হাসতে লাগে। স্বাধীনের এমন হাসি দেখে সে ছেলের কাছাকাছি প্রত্যেকটা ছেলে হালকা ভীত হয়ে যায়। তখন সকলকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, তোরা হয়তো বা আমাকেও চিনিস না, আমি কে? তোদের মতো হাজারটাকে মেরেই আমি এইখানে এসেছি। তুই কে? তুই আমাকে চিনিস না? আমি শাহাদাত খানের ছোট ভাই। আমি ভাই যদি একবার জানতে পারে তুই আমার গায়ে হাত দিয়েছিস, তাহলে তোকেই তো শেষ করবই, তোর পুরো কোম্পানি শেষ করে ফেলবো। তারপর স্বাধীন দৌড়ে গিয়ে ছেলেটির পা মুছে ভেঙে ফেলে আর ছেলেটিকে উদ্দেশ্য করে বলে, তুই এখন ফোন দিবি তোর বাপকে আর বলবি স্বাধীন ভাই আমাদেরকে ধরেছে, আমাকে বাঁচান। তখন দেখবি তোর ভাইয়ের গলায় কেমন সুর। স্বাধীনের কথা অনুযায়ী ছেলেটি পকেট থেকে ফোন বের করে তার ভাইকে ফোন করে। ভাই, স্বাধীন নামের একজন কুত্তার বাচ্চা আমাকে মেরেছে আর বলেছে যে তোমাকে ফোন করতে। কি তুই স্বাধীনের সঙ্গে লাগতে গেলি কেন? তুই কি ওকে চিনিস? শেখ ইন্ডাস্ট্রির মালিক ওই স্বাধীন। শেখ ইন্ডাস্ট্রির মালিক স্বাধীন, বাট তুমি ভয় পাচ্ছ কেন ওর নাম শুনে? কি করলি তুই? তুই তো আর বেঁচে ফিরতে পারবি না। দে ওর কাছে ফোনটা দে। শাহাদাত খানের কথা অনুযায়ী শাহাদাত খানের ছোট ভাই স্বাধীনকে ফোন দেয়। স্বাধীন ফোনটা ধরতেই ওই পাশ থেকে শাহাদাত খান বলতে লাগে, ভাই ও ছোট মানুষ, কিছু বোঝে না, অল্প কিছুদিন হয়েছে এই লাইনে এসেছে, প্লিজ ওকে কিছু করবেন না। এমন আর্তনাদ শুনে স্বাধীন হাসতে লাগে। তখন শাহাদাত খানের ছোট ভাইকে উদ্দেশ্য করে বলে, দেখ, তোর বড় ভাই হয়ে তোকে বাঁচানোর জন্য আমার কাছে আকুতি মিনতি করছে, আর সেইখানে কিনা তুই আমাকে গালি দিয়েছিস। তোকে এখন কি করব বলতো? না, তোকে কিছুই করব না। শাহাদত খান আমার অনেক হেল্প করেছে এর আগে, এজন্য তুই বেঁচে গেলি, না হলে তোকে আজকে জিন্দা রাখতাম না। কথাটি বলে স্বাধীন শাহাদাত খানের ছোট ভাইকে ছেড়ে দেয়। স্বাধীনের কাছ থেকে ছাড়া পেয়ে শাহাদাত খান ছোট ভাই স্বাধীনের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে তার ছেলেপেলেকে নিয়ে বেরিয়ে যায়। তখন স্বাধীনের কাছে ম্যানেজার চলে আসে। তারপর ম্যানেজারকে দেখে স্বাধীন বলতে লাগে, লোকজন ডেকে নিয়ে এসে অফিসটা নতুন করে সাজান, আর এমন ছোটোখাটো বিষয় নিয়ে আমাকে আর ডাকবেন না। আমি চাই না আমাকে সব মানুষ চিনুক। এই কোম্পানির মালিক স্বাধীন, বাট আমাকে কেউ আর দেখবে না। এরপর থেকে গ্যাংস্টার কিংবা যে কোনো সমস্যা হলে মুরগি সালামদের বলবেন। আর হ্যাঁ, আগামীকাল নতুন একটা কোম্পানি আসবে আমাদের কাছে ওদের ডিল নেওয়ার জন্য। কোনো কিছু না দেখে ডিলটা কনফার্ম করে দিবেন। ওকে বস, আপনাকে এসব সকল বিষয়ে নিয়ে ভাবতে হবে না। তারপর স্বাধীন কোম্পানি থেকে বেরিয়ে গাড়িটা নিয়ে পুনরায় পাশের উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি চলছে তার আপন গতিতে। স্বাধীন বাহিরের দিকে তাকিয়ে কোলাহলযুক্ত ব্যস্ত শহরটা দেখছে আর ভাবছে কিভাবে সে এত দূর আসলো। আপনারা তো জানতে চান কিভাবে এত দূরে আসলো। আপনাদেরকে জানানো যাক, স্বাধীনের মা স্বাধীনের জন্য অনেক আগে থেকেই ব্যাংকে টাকা জমাতো। এক পর্যায়ে টাকা জমাতে জমাতে ব্যাংকে প্রায় 50 কোটি টাকার মতো হয়ে যায়। মা যখন মারা যায় তখন স্বাধীনের বয়স ছিল 5 বছর, কিন্তু ব্যাংকের নিয়ম অনুযায়ী স্বাধীনের বয়স যখন 18 হবে তখনই এই টাকার মালিক হবে। এতদিন ওই টাকাগুলো ব্যাংকে থাকবে। বছর শেষে এই টাকাগুলো থেকে যা ইন্টারেস্ট হয় তা ওই টাকার সঙ্গে যোগ হবে। এভাবে লাগে টাকার পরিমাণ অনেক বেশি হতে থাকে। স্বাধীনের বয়স যখন 18 হয় তখন ব্যাংক এসে স্বাধীনকে সব কথা বলে। তখন ব্যাংকের প্রায় 100 কোটি টাকার উপরে জমা হয়। স্বাধীন এতগুলো টাকা কি করবে বুঝতে না পেরে ব্যাংকে রেখে দেয়। হঠাৎ একদিন বাজার করে বাসায় ফেরার সময় রাস্তায় হেঁটে আসছিল, তখন পাশে একটা বড় কোম্পানি বিক্রয়ের বিজ্ঞপ্তি দেখতে পায়। তখন স্বাধীন তা নিয়ে একটু ঘাটাঘাটি করার পর দেখতে পাই কোম্পানি 100 কোটি টাকায় বিক্রি করবে। তখন স্বাধীন সেই কোম্পানিটা 100 কোটি টাকায় কিনে নিয়ে ধীরে ধীরে সেই কোম্পানি থেকে এত বড় কোম্পানি করে তোলে। কিন্তু কেউ জানে না যে এত বড় কোম্পানির মালিকটা আসলে কে। স্বাধীনের সব কাজ শুধু তার ম্যানেজার করে। শুধু স্বাধীন মাঝে মাঝে এসে কোম্পানি থেকে সব হিসাব কানুন দেখে। আপনাদেরকে নায়কের সফলতার কাহিনী বলতে বলতে নায়ক পাশে এসে গাড়ি ব্রেক করে। তারপর স্বাধীন গাড়ি থেকে বের হয়ে সোজা তার রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে
বসার রুমে এসে স্বাধীন বসে টিভি দেখছিল। তখনই পেছন থেকে তার বোন এসে বলতে লাগে, চলো ভাইয়া, মার্কেটে যাব। আমি আর তার ফ্যামিলি আসবে। আমরা 2 ফ্যামিলি মিলে একসঙ্গে মার্কেট করব। বিয়ে তো আর অল্প কিছুদিন বাকি রয়েছে। তারপর স্বাধীন যেতে চায় না, কিন্তু সবার জোড়াজোড়িতে স্বাধীন রাজি হয়। তারপর গাড়ি নিয়ে তারা বের হয় মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটিং দেখতে পাই সেখানে আগে থেকেই শারমিন, পপি আর ওদের পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। তারপর সবাই একত্রে মার্কেটের ভিতর ঢুকে মার্কেট করতে লাগে। জেলার মতো মার্কেট করছে। তখনই পপি একটা লাল রঙের লেহেঙ্গা স্বাধীনের কাছে এনে বলতে লাগে, দেখেন তো, এটা আমাকে ভালো মানাবে না? স্বাধীন ফোন চাপছিল। হঠাৎ পপির এমন কথা তার ঘোর ভাঙে। পিছনের দিকে তাকিয়ে পপির হাতে থাকা লেহেঙ্গাতে দেখে স্বাধীন বলে, অনেক সুন্দর, আপনার সঙ্গে অনেক ভালো মানাবে। সত্যি তো, নাকি মন রক্ষার জন্য বলছেন শুনি? না, আসলে আপনাকে এই পোশাকে অনেক ভালো লাগবে। পপি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এক এক করে সবাই যে যার মনের মতো করে শপিং করছে। অন্যদিকে স্বাধীন একটা চেয়ারে বসে চুপচাপ মোবাইল চাপছে। স্বাধীনের বাবা তার কাছে এসে বলতে লাগে, কিরে বাবা, তুই কিছু কিনবি না? স্বাধীন মোবাইলের দিক থেকে চোখ সরিয়ে তার বাবার দিকে তাকিয়ে বলতে লাগে, না বাবা, আমার তেমন পছন্দ নেই। তোমরা কেন যাওয়ার সময় আমি কিছু একটা কিনে নিব। আমি পছন্দ করে দেই। স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তারপর স্বাধীনের বাবা এক এক করে স্বাধীনের জন্য অনেকগুলো পাঞ্জাবি পায়জামা দেখতে লাগে। হঠাৎ একটা পাঞ্জাবি পায়জামা দেখে অনেক ভালো লাগে। স্বাধীনের কাছে নিয়ে এসে বলতে লাগে, দেখ তো বাবা, এই পাঞ্জাবি পায়জামা কেমন? স্বাধীন পাঞ্জাবি আর পায়জামার দিক তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ এটা বিয়ের পাঞ্জাবি পায়জামা। কিন্তু স্বাধীনকে এমন পাতলা পায়জামা পছন্দ করতে বলছে কেন? অর্ধেক ভরা কণ্ঠ নিয়ে স্বাধীন তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা, এগুলো তো যারা বিয়ে করতে যায়, অর্থাৎ বর, তারা পরবে। আমি তো বরের ভাই, আমার এমন পাঞ্জাবি পায়জামা না পরলেও চলবে। আমার অনেক ভালো লেগেছে, তোর জন্য এই 2টা নিয়ে নিলাম। স্বাধীনকে আর কোনো কথা বলতে না দিয়ে দোকানদারকে 2টা পাঞ্জাবি পায়জামা প্যাকেট করতে বলে। তারপর স্বাধীনের বাবা স্বাধীনের জন্য একটা শেরওয়ানি অনেক পছন্দ করে দেয়। এক এক করে স্বাধীনের বাবা স্বাধীনের জন্য অনেক কিছু কেনাকাটা করে, বাট স্বাধীন সেদিকে কোনো ভ্রুক্ষেপ জানে না। সকালে কেনাকাটা করতে করতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায়। স্বাধীন এক জায়গায় বসে থাকতে থাকতে বোরিং হয়ে যায়। দোকানের বাইরে হওয়াটা ঘুরে দেখতে লাগে স্বাধীন। হঠাৎ নজর যায় পাশের দোকানের দিকে। দেখে পপি একটা লেহেঙ্গা পরে দেখছে। স্বাধীন তো অপলক দৃষ্টিতে পপির দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা বাচ্চা ডাকে স্বাধীনের ঘোর ভেঙে যায়। তারপর সেখানেও না থেকে পুনরায় সে চেয়ারে গিয়ে বসে তাদের কেনাকাটা দেখতে লাগে। সবার কেনাকাটা শেষ হলে রেস্টুরেন্টে যায় খাওয়ার জন্য। তারপর সবাই একত্রে খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে যায়। এইভাবে দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে। বিয়ের দিন পুরো বাড়িটা জাঁকজমকভাবে সাজানো হয়। এদিকে অনেক আত্মীয় স্বজনকে বিয়েতে ইনভাইট করা হয়। এক এক করে সবাই আসতে লাগে। তারপর সবাইকে খোঁজ হতে লাগে বিয়েতে যাওয়ার জন্য। স্বাধীন মুস্তাফিজের রুমে বসেছিল। একটু পর তার বাবা স্বাধীনের জন্য কিনে রাখা শেরওয়ানি নিয়ে এসে স্বাধীনকে পরতে বলে। তখন স্বাধীন তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা, এটা তো বিয়ের শেরওয়ানি, আমি পরবো কেন? তোদের 2 ভাইকে একসঙ্গে বিয়ে দেব, এটাই বলেছিলাম না? হ্যাঁ বলেছিল, বাট কিভাবে সম্ভব? বিয়ে দিতে না পারি, বাট 2 ভাইকে একসঙ্গে বর্ষাজা দেখতে তো ভালোই লাগবে। এর জন্য আগে তোকে বললাম শেরওয়ানিটা পরতে। স্বাধীন তার বাবার কথার খেলাপি না করে পরে নেয়। তারপর একটা গাড়িতে সামিয়া, স্বাধীন, মোস্তাফিজুর আর তাদের বাবা মা, আর অন্য গাড়িতে তাদের আত্মীয় স্বজনরা। গাড়ি চলছে তার আপন গতিতে। একটু পর এসে বিয়ে বাড়িতে গাড়িটা ব্রেক করে। তারপর সবাই আসে বরকে দেখার জন্য। সেখানকার কিছু রিউসাল মেনটেন করে। জামাই যেখানে বসবে সেখানে এসে তারা 2 ভাই বসে পড়ে। স্বাধীন অনেকের মুখ থেকে শুনতে পারছে যে 2 বোনকে 2 ভাইয়ের সঙ্গে অনেক ভালো মানাবে। এমন কথার স্বাধীন আগামাতায় কিছুই খুঁজে পায় না। দেখতে দেখতে বিয়ের লগ্ন ঘনিয়ে আসছে। তারপর কাজী সাহেব এসে এক এক করে বিয়ে পড়াতে লাগে। মোস্তাফিজুর আর শারমিনের বিয়ে পড়ানোর পর যখন স্বাধীনকে কবুল বলতে বলে, তখন স্বাধীন কাজীকে উদ্দেশ্য করে বলে, বিয়ে তো হয়ে গেল, আবার আমি কবুল বলতে যাব কেন? কেন বাবা, তুমি বিয়ে করবে? আমাকে বলা হলো একসঙ্গে 2 ভাইয়ের 2 বোনের সঙ্গে বিয়ে। মেয়েগুলো তো কবুল বলে দিয়েছে, শুধু তোমাদের অপেক্ষায় আছি।
তখনই দৌড়ে স্বাধীনের বাবা স্বাধীনের কাছে এসে কানে কানে বলতে লাগে, দেখ বাবা, তুই সব বুঝিস, এইখানে কোনো সিন ক্রিয়েট না করে কবুল বলে দে, তোকে পরে সব বুঝিয়ে বলবো। স্বাধীন তার বাবার বলা কথার কখনো খেলাপি যায় না। স্বাধীন কাজী সাহেবকে কবুল বলে দেয়, বিয়ে হয়ে যায়। সবাই আনন্দে ফুর্তি করতে লাগে। স্বাধীন এদিকে তার বাবার অপেক্ষায় আছে। কেন হঠাৎ করে এমন কথা বলতে হলো সেটাই হচ্ছে স্বাধীনকে, নাকি বুদ্ধি করে আমাকেও বিয়ে করে দিল। বারবার এসব কথাই ভাবছে স্বাধীন। হঠাৎ স্বাধীন তার বাবাকে দেখতে লাগে। তারপর স্বাধীনের বাবা স্বাধীনের কাছে এসে বলতে লাগে, কি রে বাবা, ডাকতেছিস কেন? তুমি যে বললে সব কিছু বুঝিয়ে বলবে, এখন বলো। তারপর স্বাধীনের বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন বাবা, তোর বিয়ে হয়ে গেলে পপির সঙ্গে, পপিকে তো নিশ্চয় চিনিস, শারমিনের বড় বোন। তুই মোস্তাফিজের শারমিন তিনজন যখন যাস ছাদে কথা বলার জন্য, হঠাৎ মেয়ে রুমে প্রবেশ করে কোথায় যেন যায়। একটু পর আমাদেরকে সামনে এসে বলতে লাগে সে তোকে নাকি বিয়ে করবে, তোকে তার অনেক পছন্দ, তোকে না পেলে নাকি মারা যাবে, তার জন্য জোর করে তোর সঙ্গে ওকে বিয়ে দিলাম। বাবারে, তুই কিছু মনে করিস না, মেয়েটা অনেক ভালো, ওর বিষয়ে খোঁজ নিয়ে দেখেছি, শুধু একটি ছেলেদের টাইপের মারামারি, বাট মেয়েটির মন অনেক সাদাসিধা। কি বাঘের মুখে ফেলে দিয়ে বলছো সে এখন শিয়াল? কি বললি তুই? না বাবা, যা করেছো ভালোই করেছো। আমাকে বললে আমি অমত করতাম না তোমার কথার উপরে। আমি জানতাম তুই অমত করবি না, তারপরেও তোকে বলিনি সারপ্রাইজ দেওয়ার জন্য। হ্যাঁ বাবা, অনেক ভালো সারপ্রাইজ পেয়েছি, আমার জীবনের সব থেকে বড়। কথাটি বলে পপির 14 গোষ্ঠী উদ্ধার করেছে স্বাধীন। এমন মজ মাস্তি করতে করতে রাত্রে যখন অনেকটা হয় তখন সবাই রওনা হয় স্বাধীনদের বাড়ির উদ্দেশ্যে। গাড়ি চলছে তার আপন গতিতে। স্বাধীনের পাশে বসে পপি আর মোস্তাফিজুরের পাশে বসে আছে শারমিন। পপি স্বাধীনের পায়ে চিমটি কাটছে। স্বাধীন মুখ বুজে সবগুলো সহ্য করছে। গাড়িতে মা বাবা থাকার কারণে যদি চিল্লিয়ে ওঠে তারা হয়তো অন্য কিছু ভেবে নেবে, তার জন্য কিছু বলছেও না পপিকে। এভাবে অনেকক্ষণ পর গাড়ি এসে ব্রেক করে তাদের বাসার সামনে। তারপর এক এক করে গাড়ি থেকে নেমে আনন্দ করতে লাগে। অন্যদিকে শারমিন আর পপিকে তাদের বাসর ঘরে রেখে আসা হয়। স্বাধীন সেখানে আর না দাঁড়িয়ে থেকে সোজা ছাদে গিয়ে রাতের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে লাগে। তখনই হঠাৎ করে তার ফোনে একটা ফোন আসে। ফোনটা বের করে দেখে সৌরভ ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সৌরভ বলতে লাগে, আজকে ইমরান খানকে চট্টগ্রাম বন্দরে দেখেছি আমার ছেলে পেলে, ও এখনো চট্টগ্রাম বন্দরে আছে। আমার ছেলে পেলে ওদেরকে কড়া নজরে রেখেছে, শুধু আপনি আসবেন, তারপর আমরা ওদেরকে শেষ করে ফেলবো। কথাটা শুনে স্বাধীন সেখানে আর এক সেকেন্ড না দাঁড়িয়ে সে অবস্থাতেই গাড়িতে উঠে ড্রাইভারকে বলে এয়ারপোর্টে যাওয়ার জন্য। গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বলে, আঙ্কেল আপনি যেন কাউকে বলেন না যে আমি এয়ারপোর্টে এসেছি, বলবেন যে কই আছে জানি না। ড্রাইভারকে কথাটা বলে দৌড়ে এয়ারপোর্টের ভিতর প্রবেশ করে স্বাধীন। তারপর হেলিকপ্টার করে সোজা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 3 ঘন্টা পর এসে পৌঁছে চট্টগ্রামে। হেলিকপ্টার ল্যান্ড করে সোজা তার গোডাউনের সামনে। তারপর হেলিকপ্টার থেকে নেমে গোডাউনের ঘরে ঢুকে দাঁড়িয়ে তারপর সৌরভ আর তাদের ছেলেপেলেদেরকে নিয়ে বন্দরের উদ্দেশ্যে রওনা হয় তারা। গন্তব্যে গিয়ে সৌরভ তার ছেলেপেলেদেরকে অনেকভাবে খোঁজে লাগানোর চেষ্টা করে, বাট কারোর ফোনে ঢোকে না। হঠাৎ পিছন থেকে অনেকগুলো লাইট জ্বলে ওঠে। চারিদিক থেকে স্বাধীন আর সৌরভের ছেলেদের দিকে গুলি তাক করে থাকে। হঠাৎ এমন হওয়াতে সবাই অনেক ভয় পেয়ে যায়। তখনই ইমরান খান সবাইকে উদ্দেশ্য করে বলেন, তোদের মধ্যে বস কে? তখনই স্বাধীন হাত উঁচু করে বলে, আমি এদের বস। কি বলবে আমাকে বল, এদেরকে যেতে দাও। ও তাহলে তুই সেই যে কিনা আমাকে পথে বসিয়ে ফেলেছিস? ইমরান খানের এমন কথা শুনে স্বাধীন হাঁ করে হাসতে লাগে। সামান্য একটা ছেলের গতিতে তোর সম্পদ সব নিমিষেই শেষ। হ্যাঁ, তোর বুদ্ধি আছে অনেক, বলতেই হবে, কিন্তু সে বুদ্ধি আর তুই কাজে লাগাতে পারবি না, কারণ আজকে তোর শেষ রাত। শেরওয়ানি পরা তুই কি বিয়ে করেছিস নাকি আজকে? কথাটি বলে স্বাধীনের দিকে এগিয়ে গিয়ে শেরওয়ানির পাগড়িটা মাথা থেকে তুলতেই সবাই অবাক হয়। স্বাধীনের দিকে তাকিয়ে আছে। নিমিষেই সবার বন্দুক হাত থেকে পড়ে যায়। অন্যদিকে ইমরান খান পিছন ফিরে এমন দৃশ্য দেখতেই অবাক হয়ে যায়। তার ছেলেপেলেদের উদ্দেশ্য করে বলে, কিরে তোরা এমন করছিস কেন? তোদের ভয় নাই? আমি আসি। তখনই ইমরান খানের সঙ্গে আসা একটা ছেলে বলতে লাগে,
বস, এনাকে হয়তো বা আপনি চেনেন না, বাট আন্ডারওয়ার্ল্ডে বড় বড় টোল এনাকে দেখলে ভয় কাঁপে। ইনি সেই নাম করা স্বাধীন। ছেলেটার কথা শুনে ইমরান খান স্বাধীনের দিকে ফিরতেই স্বাধীন তার পকেট থেকে একটা ছুরি বের করে সোজা ইমরান খানের পেটে ঢুকিয়ে দেয়। ইমরান খান এখন মরতে ব্যস্ত। তখন স্বাধীন বলতে লাগে ইমরান খানকে উদ্দেশ্য করে, তোকে মারতাম, অনেক যন্ত্রণা দিয়ে মারতাম, কিন্তু মারলাম না। কেন জানিস? আমাকে আবার বাসায় ফিরতে হবে। নতুন বউ বাসর ঘরে রেখে এসেছি, বুঝতেই তো পারছিস। আর আমি ভালো করেই জানি তুই আমার বাবার কোম্পানি ধ্বংস করার জন্য কতই না চেষ্টা করেছিস, বাট পারিসনি আমার জন্য। ইভেন তুই আমার বাবাকেও মারার চেষ্টা করেছিলি, কিন্তু আল্লাহর অশেষ নিয়ামতে আমার বাবা বেঁচে যায়। শুধু প্যারালাইজ হয়ে ঘরে পড়েছিল, বাট এখন সে হাঁটাচলা করতে পারে। মরে যাওয়ার সময় এই সুখবরটা জেনে যা। কথাটা শেষ হতেই ইমরান খানের নিথর দেহ মাটিতে পড়ে যায়। তারপর স্বাধীন তার সঙ্গে আনা টাকার ব্যাগটা সৌরভ আর ছেলেপেলেদের উদ্দেশ্যে দিয়ে বলতে লাগে, এই নে টাকা, আর মস্তি কর গিয়ে। আবার যখন তোদের দরকার পড়বে তখন আবার তোদেরকে ডাকবো। কথাটা বলে স্বাধীন সেইখানে আর 1 মিনিটও না দাঁড়িয়ে সোজা গোডাউন ঘরে গিয়ে হেলিকপ্টার উঠে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ঢাকায় আসতে আসতে স্বাধীনে ভোর 3টা বেজে যায়। তারপর হেলিকপ্টার থেকে নেমে একটা ট্যাক্সি নিয়ে সোজা বাসে চলে আসে। বাসে আসতে আসতে সকাল 8টা বেজে যায়। বাসা ঘরে ঢুকে দেখে সবাই ঘুমোচ্ছে, পুরো বাসা ফাঁকা, শুধু একটা কাজের মেয়ে ঘুম থেকে উঠেছে এইমাত্র। তখন স্বাধীনকে দেখে উদ্দেশ্য করে বলে, স্যার এত সকাল সকাল রুম থেকে বের হয়েছেন কেন? না মানে গিয়ে এমনিতে বের হয়েছিলাম, যাচ্ছি আবার রুমে যাচ্ছি। তারপর স্বাধীন পুনরায় তার রুমের দিকে অগ্রসর হয়। দরজার কাছে গিয়ে দরজায় নক দিবে, তখন দেখতে পাই দরজা খোলা। তারপর ঘরের ভিতরে ঢুকে দরজা আটকে দিয়ে পিছন ফিরতেই যাবে, অমনি হাতে একটা লাঠি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে পপি। স্বাধীন ভয়ে পপির দিকে তাকিয়ে বলতে লাগে, আরে তোমার হাতে লাঠি কেন? কি হয়েছে? আমার তো একই প্রশ্ন, সারা রাত কোথায় ছিলি তুই? বন্ধুদের সঙ্গে ছাদে ছিলাম। এখন রুমে আসতে গেলি কেন? বন্ধুদের সঙ্গে বাসর করতি। না মানে সরি, আমার ভুল হয়েছে। কোনো ভুল না, কান ধরে দাঁড়িয়ে থাক। তারপর স্বাধীন কান ধরে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। স্বাধীন কান ধরে দাঁড়িয়ে ছিল, হঠাৎ পপি পিছন থেকে স্বাধীনকে জড়িয়ে ধরে আর বলতে লাগে, জানিস তোর জন্য অনেক চিন্তা হচ্ছিল আমাদের বিয়ে করে তোকে বুঝি হারিয়ে ফেললাম। আমি ভেবেছি তোর এই বিয়েতে অমত থাকায় তুই অন্য কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিস। পুরো রাত এই চিন্তায় ঘুমোতেই পারিনি। হঠাৎ দরজা খোলাতে পেছনের দিকে তাকিয়ে দেখি তুই। স্বাধীন বলতে লাগে, আচ্ছা ওয়েট। তারপর স্বাধীন ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে স্বাধীন গোসল করে নেয়, কারণ অপবিত্র লোককে মেরে তার গায়ের গন্ধ তার শরীরে। তারপর ফ্রেশ হয়ে রুমে এসে দেখে পপির গায়ে থাকা ভারী গহনা, আর সেও অনেক ভারী। লাল একটা শাড়ি পরে আনের দিকে তাকিয়ে চুল ঠিক করছে। তখন স্বাধীন পপিকে পিছন থেকে জড়িয়ে ধরে, তারপর কোলে তুলে নিয়ে সোজা খাটে চলে যায়। তারপরে আর কি জানতে চান? তাহলে বিয়ে করেন। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।